This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, শুরু করছি বাজেট প্লাস। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বাজেট পেশ করেছেন 2025-26 বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ডক্টর নির্মলা সীতারামন। বাজেটে একটা গুরুত্বপূর্ণ যেটা নিয়ে প্রচুর চর্চা চলছিল, বিশেষ করে গোটা দেশে বিভিন্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে এটা একটা আশা ছিল যে আয়কর ছাড়ের ক্ষেত্রে এবং বেতনভোগ কর্মী যারা রয়েছেন, যারা 1 লক্ষ টাকা পর্যন্ত মাসে রোজগার এবং বাৎসরিক 12 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় এবং বছরে 24 লক্ষ টাকার বেশি আয়ে 30% আয়কর, এবং বিমা ক্ষেত্রে এফডিআই 74% থেকে বেড়ে 100%। 2025 অর্থবর্ষে রাজস্ব ঘাটতি 4.8%, কমেছে টিডিএস এর হার, প্রবীণদের টিডিএস ছাড়ের প্রস্তাব, স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 1 লক্ষ, এবং ক্যান্সার রোগীদের জন্য বিশেষ সুবিধা, জীবনদায়ী ওষুধে শুল্ক ছাড়, প্রায় 36টি ওষুধের শুল্ক ছাড়ের ঘোষণা। বাজেটে মহিলা ক্ষমতায়নে বিশেষ নজর দেওয়া হচ্ছে। 70% মহিলা যাতে আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে সেই লক্ষ্যে ব্যবস্থা করা হবে। মহিলা উদ্যোগপতি 5 লক্ষ, তফসিলি জাতি উপজাতি মহিলাদের 2 কোটি টাকা পর্যন্ত ঋণ। আমরা বাজেট নিয়ে বিস্তারিতভাবে চর্চা করব এবং নির্মলা সীতারামনের যে বক্তব্য বিভিন্ন সময় আমরা শুনে সেটাকে নিয়ে আমরা একটা অ্যানালিসিস করব। অনেকেই ভেবেছিলেন যে একটা নতুন রেজিম, অনেকেই আগে বলা হতো, বিশিষ্ট পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক রজনী কোঠারি বলতেন কংগ্রেস সিস্টেম অফ ইন্ডিয়া, উনি বেঁচে থাকলে হয়তো বলতেন বিজেপি সিস্টেম অফ ইন্ডিয়া। তো অনেকটা বাজেটে তার রিফ্লেকশনটা কি আদৌ হচ্ছে, মানে বিজেপি সিস্টেম অফ ইন্ডিয়া কিভাবে কাজ করছে। যথারীতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা কোনো উল্লেখ নেই। আমরা বেশ কয়েকদিন ধরে এই বিষয়টাকে নিয়ে চর্চা করেছিলাম, যারা প্যানেলিস্ট রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব, বিশেষ করে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে, প্রতিরক্ষা বাজেটের ক্ষেত্রে আলাদা কোনো স্ট্রেস রয়েছে কিনা। তার কারণ বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্ত জায়গায় মানুষের কাঁটাতার এবং উন্নত আরও ব্যবস্থার জন্যে তারা বলেছিলেন, কিন্তু সেই সংক্রান্ত বিষয়ে আদৌ কোনো কিছু দৃকপাত করা হয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলো অবশ্যই চর্চা হবে। কিন্তু ওভারঅল এই বাজেট 140 কোটি দেশের মানুষের যে জন্য এই যে বাজেট, সেই বাজেটের ক্ষেত্রে ঠিক কী বৈশিষ্ট্যটা আমরা দেখতে পেলাম, বা আগামী সময় ঠিক কোন দিকে যাবে ভারতের অর্থনীতি 2027-এর মধ্যে, যেখানে ঘোষিত লক্ষ্য হচ্ছে 5 ট্রিলিয়ন ইকোনমির দিকে ভারত এগোবে। সেই ক্ষেত্রে এই বাজেট কতটা সহায়ক হয়ে উঠবে আগামী সময়টার জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে রয়েছেন, আমি একদম বাদিক থেকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, সাওয়ার ধানানিয়া, ভারতীয় জনতা পার্টির অন্যতম মুখপাত্র, খুবই সিনিয়র লিডার ভারতীয় জনতা পার্টি। সাওয়ার ধানানিয়া রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। রয়েছেন শ্রীকুমার ব্যানার্জি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং বিশিষ্ট আর্থিক বিশেষজ্ঞ, তাকেও আমি স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন অধ্যাপক অর্থনীতিবিদ বুড়শিব দাশগুপ্ত, তাকেও আমি স্বাগত জানাচ্ছি। আপনাকে দিয়ে শুরু করব মিস্টার দাশগুপ্ত। এই বাজেট 2025-26 এই বাজেট ওভারঅল যদি আমরা জিজ্ঞেস করি, অনেক রকমই রয়েছে, কিন্তু অনেক ছাড় আছে, অনেক কিছু রয়েছে, নতুন দিকে ভারত যাত্রা করছে, এবং যে সময়টায় আমরা দাঁড়িয়ে এই মুহূর্তে রয়েছি, একটা ইয়াঙ্গার জেনারেশন যেখানে হচ্ছে মাইন্ডসেট অনেকের হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপের দিকে রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে রয়েছে, শিক্ষাক্ষেত্রে একটা ব্যাপক সংস্কারের কথা শোনা যাচ্ছে। এই সমস্ত রিফ্লেকশন যে জিনিসগুলো আমরা দেখেছি বা আর্থিক সমীক্ষায় যেগুলো আলোচনা হয়েছে, রিফ্লেকশন অফ মানে এই বাজেটে কতটা আপনি পেলেন, কেমন হলো সেই বাজেট? দেখুন, এখনও বাজেটটা পুরো জিনিসটা বুঝতে একটু সময় নেবে। আমরা একটা ওভারঅল যদি বলি, আপনি যে প্রসঙ্গটা তুললেন রজনী কোঠারি কমেন্টটা, যে এটা কংগ্রেস সিস্টেম অফ বাজেট বা এটা বিজেপি সিস্টেম অফ বাজেটের দিকে যাচ্ছে কিনা,
হ্যাঁ, একটা দিক বোঝা যাচ্ছে, কারণ এটা গতকালের যে ইকোনমিক সার্ভেতে যা বলা হয়েছে এবং তার একটা ইন্ডিকেশন আসছে যে এখানে কিন্তু একটা কি বলবো, যে একটা সিস্টেমটা যে আরও যে রিল্যাক্সড, আরও লিবারালাইজড হওয়ার দরকার আছে, সেইটা কিন্তু বলাই হয়েছিল ইকোনমিক সার্ভেতে, সেটার একটা দিকে দেখা যাচ্ছে। এবং এই যেটা একটা সুখের খবর যে সাধারণ মধ্যবিত্তের দিকে নজর দিচ্ছে, তার মানে কি একটা ওখানকার যে ট্যাক্স সিস্টেমটার একটা রিফর্মস তারা বোধ করবে, যে লিবারালাইজেশন ওটা আরেকটা দিক, যে রিফর্মস করবে, তার একটা যে নেক্সট পরের সপ্তাহে যে ওরা বলছে যে আবার সেটা দেখতে হবে যে কি কতটা সিম্পলিফাই করা হয়েছে ট্যাক্সের সিস্টেমটা। এবং মূল কথা হচ্ছে গিয়ে ট্যাক্সের বার্ডেনটা যাতে না বাড়ে, সেটা কিন্তু একটা অন্তত আমাদের অ্যানাউন্সমেন্টের মধ্যে বোঝা যাচ্ছে যে ট্যাক্সের সিস্টেমটা বাড়বে না। কিন্তু তাছাড়া আরও কতগুলো জিনিস ভাবতে হবে, সেগুলো তো এটা হয়তো একটা ইমিডিয়েট এফেক্ট হবে, লং টার্ম এফেক্টের মধ্যে অনেকগুলো জিনিস দেখার আছে। যেরকম কতটা, কারণ এখানে এখন আমেরিকার নতুন একটা আমেরিকান সিস্টেম আসছে, তাদের সঙ্গে কি করে অ্যাডজাস্ট করবে, চায়নার সঙ্গে কি রিলেশনশিপ কিভাবে হবে, কারণ আমরা দেখছি যে আইটি নিয়ে একটা বিশ্বময় একটা অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে। এখানে আমেরিকা তারা পায় এসেই আমাদের ট্রাম্প অ্যানাউন্স করে দিলে $500 বিলিয়ন ওরা ইনভেস্ট করবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপের জন্য। কিন্তু সেইখানে দেখা গেল চায়না হঠাৎ একটা নতুন অ্যাপ বের করলো, ডিপসিক, এবং সেটা অনেক কম দামে, এবং তাতে বিরাটভাবে আমেরিকান মানে স্টক মার্কেটকে ধাক্কা দিল। এবং তাদের এইসব জিনিসে যে এনভিডিএ, এইসব যে স্টক যেগুলো আছে, যেগুলো আর কি ওই গ্রাফিক যেই যে জিনিসটাকে বলা হয় যে এখন তো আর সিপিইউ বলে না, এখন জিপিইউ বলে আর কি, গ্রাফিক প্রসেসিংয়ের যেটা, সেই দিকের যেটার জন্য এত বেশি দাম এনভিডিএ, সেইটাই আগে ধপ করে পড়ে গেল। এই যে জিনিসের মধ্যে ভারতবর্ষ কোথায় রয়েছে সেটা দেখার ব্যাপার আছে। কিন্তু এইখানে দেখা গেল যে আমি ওপর দেখা গেল যে এখানে কিন্তু সেই অর্থে সেই সব জিনিসের মধ্যে কিন্তু ঢুকলো না। এখানে কতগুলো জিনিসে, হ্যাঁ, ব্যাটারির ব্যাপারে, লিথিয়াম ব্যাটারি যাতে ভালো হয়, তার যাতে সহজলভ্য হয়, সেই সব বলা হচ্ছে, কিন্তু হয়তো এগুলো কয়েকটা সিম্পল মানে কম্পোনেন্ট অফ দি এআই মেকিং। কিন্তু এটা যে অ্যাকচুয়ালি একটা কম্প্রিহেন্সিভ এআই ইমপ্রুভ করার জন্য যে মানে একটা জায়গা নিতে হবে, কারণ বিশ্বময় এই এআই নিয়ে সবাই ভাবছে, ভারত ভাববে না কেন? তবে এটা ঠিক বাজেট পেপারের আগে আমাদের যে ইনফরমেশন মিনিস্টার বোধহয় অশ্বিনী বৈষ্ণব একটা বক্তৃতায় বলছিলেন যে ভারত কিন্তু একটা মধ্যপন্থার দিকে একটা জায়গা আসছে। এবং এটা ঠিক যে আগে চাইনিজ কতগুলো ব্যান ভারতবর্ষ করেছিল, যেমন টিকটককে করতে দেয়, মানে ভারতবর্ষে ঢুকতে দেয় না, তার জন্য এই যে নতুন যে চাইনিজ যে ডিপসিক করেছে, সেটা কিন্তু ভারতবর্ষে ব্যবহার করতে পারছে না। এইটা কিন্তু ওই একই রুলে আটকে দেওয়া হয়েছিল। কিন্তু অশ্বিনী বৈষ্ণব কিন্তু বললেন যে আমরা কিন্তু শিগগিরই ওইগুলোকে মানে রিল্যাক্স করে দেবো। অর্থাৎ মানে একটা চায়নার দিকেও একটা মানে একেবারে নন কনফর্মিস্ট বা ওর সঙ্গে কোনো কোলাবোরেশন করব না, এইটার কিন্তু দিক নয়, সেটা ভারতের মানে পন্থা নয়, যেটা হয়তো আমেরিকান পন্থা হতে পারে। সে তো দুদিকে ব্যালেন্স করেই চলবে। তো এইগুলো দেখতে হবে যে লং টার্মে এই এআই এর ব্যাপারে নিঃসন্দেহে ভারতবর্ষের এআই এর ব্যাপারে অনেক বেশি স্টেপ নিতে হবে। কিন্তু এই বাজেটে কিন্তু এআই এর ইমপ্রুভ করার জন্য যে কোনো ইনসেন্টিভ সেই রকম কিছু দেখা যাচ্ছে না। কিছু মানে আইটি রিলেটেড, কিছু টেলিকম রিলেটেড কিছু ছাড় দেওয়া হয়েছে, সেটা কিন্তু মানে অ্যাকচুয়ালি একটা কম্প্রিহেন্সিভ এআই এর ব্যাপার, মানে একটা ভারসাম্য। আপনি বললেন মধ্যপন্থার দিকে, মানে একটা নরেন্দ্র মোদী নিয়ে আপনার কাছে কিন্তু পরে আসবো, যেহেতু আপনার বাজেটটা পেশ করেছেন, ওনারটা শুনে তারপর আসবো। অনেকেই বলেন আর কি, ভারতীয় জনতা পার্টি বিভিন্ন মহলে কেউ খুব লিবারালাইজেশনসটা, মানে লিবারাল ইকোনমিটা চাইছে, মানে ট্যাক্স ফ্যাক্স পুরো তুলে দিলেও কোনো কিছু আসবে না, এত এই সামাজিক প্রকল্প। কিন্তু নরেন্দ্র মোদীর একটা ওই রয়েছে কিছু সামাজিক প্রকল্পগুলোকে, মহিলাদের ক্ষমতায়নের প্রশ্ন, তারপর হচ্ছে টাকা দাও, মানে ইয়ে দেওয়া, সোশ্যাল সিকিউরিটি, যেটা প্রথমে আমরা শুরু করেছিলাম যে যদি বিজেপি স্ট্যাম্পের দিকে দেখা যায়, এটা কিন্তু একটা চেষ্টা
বিজেপি করতে চেষ্টা করছে যে প্রাইভেট সেক্টরকে মানে সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করানোর একটা কোঅর্ডিনেটেড কাজ করার জন্য চেষ্টা করে প্রাইভেট সেক্টরকে আরো বেশি উন্মুক্ত করতে হবে, অনেক বেশি লিবারালাইজ করতে হবে। কিন্তু তার মধ্যে একটা জিনিস দেখতে হবে, যেটা ভাবা হচ্ছে না, সেটা অনেক লোকেই ভুল বুঝতে পারে এবং ভুল বলার কারণও আছে, যে এত বেশি লিবারাল বা যত বেশি ট্যাক্সের বেনিফিট কোম্পানিকে বা কর্পোরেট সেক্টরকে দেওয়া হচ্ছে, তত বেশি মানে রিলিফ কিন্তু সাধারণ লোককে দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে। এবং যে টোটাল যে কালেকশন হচ্ছে মানুষের মানে সাধারণ লোকের কাছে যতটা ট্যাক্স ওরা রিকভার করছে, কর্পোরেট সেক্টর থেকে ট্যাক্স মানে টোটালটা কিন্তু কম। অর্থাৎ দেখা যাচ্ছে কি, যে একটা বেনিফিট টু কর্পোরেট সেক্টরকে বেশি মানুষ হচ্ছে। এইটা আমি জানি না এইবারের যে মানে যে নতুন বাজেটটা হলো, যাতে 12 লাখ পর্যন্ত ছেড়ে দেওয়া হলো, সেটার ইম্প্যাক্টটা কি হবে, সেটা কি ওটা ক্রস করে যাবে, সেটা দেখতে হবে। কনজিউম করার একটা প্রবণতা নিঃসন্দেহে বাড়বে, এটা আর্থিক সমীক্ষায় রয়েছে। কেন মানে একটা কিন্তু মন্দা ভাব কাটাবার জন্য এটা নিশ্চয়ই একটা সহায়ক হবে বলে আশা করা যায়। আমি একটু এবার আসবো শ্রীকুমার বাবুর কাছে, আরেকটু মানে ইয়েতে যাব। নিশ্চয়ই কর ছাড়ের ক্ষেত্রে একটা বড় একটা জায়গা তৈরি হয়েছে, কিন্তু অন্যান্য সব মিলিয়ে আপনি এই বাজেটটাকে ঠিক কিভাবে মনে করছেন? এই বাজেটটা কতটা প্রো পিপল? আমি আপনাকে বলি, এই বাজেটটা আমি শুনেছি অন্য দিকে, শোনার পর মনে হয়েছে যিনি বাজেট লিখেছেন এই সরকার কনফিউজড। এটা কি হয়েছে, একটা হাঁড়িতে কিছু খিচুড়ি আছে, এরম এরম করে বিলি করে দিয়ে দিলেন। কিন্তু যদি বাজেটের অভিমুখটা দেখেন কি চাইছে, যেটা ধরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখন অনেক কথা হচ্ছে, তার একটা জাতীয় পলিসি হওয়া উচিত। এটা টিটবিট বাজেট দিয়ে হবে না, সেটার কোনো উল্লেখ দেখিনি। এইবার যদি আপনি দেখেন ইনকাম ট্যাক্সের নতুন বিল এলে বোঝা যাবে কতটা রিফর্মস হয়েছে, কতটা লিবারালাইজ হয়েছে। নির্মলা সীতারামন বললেন যে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমরা প্রথমে ট্রাস্ট করব, তারপর ভেরিফিকেশন করব। স্পিরিটটা ভালো, কিন্তু বেসিক্যালি ট্রাস্টটা নেই। কিন্তু আমরা যারা রেগুলার ইনকাম ট্যাক্সের বিভিন্ন জায়গায় যাই, অ্যাপেলেতে যাই, এই ইনকাম ট্যাক্সে আমি একটা জায়গায় কিন্তু খুব পরিষ্কারভাবে আপনাদের চ্যানেলে বলতে চাই, যে ছাড়টা দিয়েছে এটা কিন্তু প্রান্তিক মানুষের ছাড় নয়, তো মধ্যবিত্তের আপার শ্রেণী। আপনি এই যে এত লোক কলকাতায় চাকরি করতে আসে, বোম্বে শহরে আসে, কারা মাসে 2 লাখ 2.5 লাখ টাকা মাইনে পায়। ছাড়টা দিয়েছে ভালো, 12 লাখ অবধি দিয়েছে। এবং এখানে দুটো জিনিস আমি পরিষ্কার করতে চাই। এক, যে 12 লাখ ছাড়, আর যারা স্যালারি পিপুল তাদের কাছে আরও 75,000 এক্সট্রা হয়ে যাবে স্ট্যান্ডার্ড ডিডাকশন। কিন্তু এই 12 লাখ ছাড়টার ক্ষেত্রে যেখানে স্পেসিফাইড রেট ইনকাম ট্যাক্স আছে, সীতারামন বললেন, খুব কারেক্টলি বললেন, যে সাচ অ্যাজ ধরুন আপনার ক্যাপিটাল গেন্স হয়েছে বাড়ি বিক্রি করে, আপনার 6 লাখ টাকা হয়ে গেছে, তাহলে কি আপনি এই 12 লাখের মধ্যে কমে আছে, তাহলে কি আপনি ট্যাক্স দেবেন না? না, দিতে হবে। কেন? ওটা সেকশন 112 থেকে যে পরপর সেকশনগুলো আছে সেখানে স্পেসিফাইড রেট উনি বলেছেন। কিন্তু যতক্ষণ না ফিঙ্গারপ্রিন্ট আসছে, আপনি যতক্ষণ না নিউজ প্রিন্টটা দেখতে পাচ্ছেন একদম এটা শুনে বলা হচ্ছে। 2, আর একটা কনফিউজ তৈরি হয়েছে। উনি যখন 12 লাখ ছাড় বললেন, যখন রেটের কথা বললেন, একবার চালালে দেখতে পারবেন, উনি বললেন 0 থেকে 4 লাখ নীল, তারপরে বললেন 4 থেকে 0 থেকে 4 নীল, 4 থেকে 8 5%, 8 থেকে 12 10%, 12 থেকে 16 15%, 16 থেকে 20 20%, 20 থেকে 24 25%, অ্যাবভ 24 লাখ 30%। নাও দ্য ইস্যু ইজ যে আমার তো 5 লাখ টাকা ট্যাক্সই ছিল, তাহলে 4 থেকে 8-এ 5% আসবে কেন? আমার তো 5 লাখ ছাড়ই আছে। আমার যেটা মনে হয়েছে, যতক্ষণ না আমি ফাইন প্রিন্ট দেখতে পাচ্ছি, তাহলে কি এটা 12-র সাথে 4-কে যোগ করে আমাদের হিসেবে যেতে হবে? 12 + 16, 12 + 8, 24-এ 5%? আমি জানি না, আমি দেখিনি। এইটা কনফিউজ হয়েছে এবং বিভিন্ন চ্যানেলও যারা দেখছিলাম বারবার চালিয়ে উই আর অল কনফিউজ। 1, 2, যদি দেখেন এই বাজেটের দিশাতে, আমাদের বাজেটে যে 4টে ইঞ্জিন, ম্যাডাম সীতারামনও বললেন, খুব সত্যি কথা বলেছেন, যে একটা ক্ষেত্রে যে এই মূল্যবৃদ্ধিটা কি করে কমবে। আপনি কিছু উঁচু স্যালারিড পিপলকে ট্যাক্স ছেড়ে দিলেন, তারা খুশি হলো, কিন্তু এই প্রান্তিক মানুষ সবাই তো বাজারে গিয়ে কিনছে, সবার তো আর মাসে 1-1.5 লাখ টাকা মাইনে নয়। তাহলে এই দ্রব্যমূল্য বৃদ্ধি কি করে কমবে, তার কোনো দিশা নেই। দ্বিতীয়ত, এমপ্লয়মেন্টের কোনো দিশা নেই।
হ্যাঁ, আমি এই জায়গা থেকে এমপ্লয়মেন্টের একমাত্র চর্মশিল্পে কিছু বলা ছাড়া আর কিছু এটা বলেনি। এটা এটা মানে এটা ঠিক কথা, বিশ্বব্যাপী এই চর্চাটা রয়েছে। স্থায়ী চাকরি অনেকটাই হচ্ছে এখন গিগ ইকোনমির দিকে যাচ্ছে, ফলে অস্থায়ী বিভিন্ন মানে দিন প্রতি এই দিকে একটা যাত্রা করেছে, বৈষম্য নিয়ে। এগুলো একে একে ধাপে ধাপে নিশ্চয়ই আপনি ইন্ট্রোডাক্টরি আপনার যে বক্তব্য আমরা শুনে নিলাম। মিস্টার সাওয়ার ঢানানিয়া, আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনারা এই বাজেটটা পেশ করেছেন, অনেকগুলো জায়গায় একটা কনফিউশন তৈরি হয়েছে, যেমন শ্রীকুমার বাবু বললেন কিছু কনফিউশন তৈরি হয়েছে আয়করের ক্ষেত্রে, আয়কর বিল আনা হবে, একটা কনফিউশন, সেটা ঠিক কি থাকবে আপনিই ভালো বলতে পারবেন। আর এই যে আজকে গোটা বিশ্ব সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই মুহূর্তে, যদি আমরা দেখি ট্রেন্ডিং, এখনো পর্যন্ত ট্রেন্ডিংয়ে এই যে ডিপসিক বা এই ধরনের একটা কামাল করে দিয়েছে। এবং গতকালও দেখছিলাম যে আমাদের যে প্রোডাকশনের যে সেক্টর, এগ্রিকালচারটা বাদ দিয়ে বা সার্ভিস সেক্টর বাদ দিয়ে প্রোডাকশনের জায়গা থেকে চায়না বা অন্যান্য যে জায়গা রয়েছে, এটাকে আমরা আগামী দিনে ঠিক কিভাবে এটাকে, মানে তার সাথে আমরা কি একটা যেটা বুড়োশি দাশগুপ্ত বললেন যে নন কনফর্মিস্ট ইয়েতে তো নিশ্চয়ই আমরা যাব না, হয়তো তো সেটা বোঝা যাচ্ছে। আমাদের ঠিক মূল দৃষ্টিভঙ্গিটা কি হবে, একটু যদি খোলাসা করেন, অনেক কিছু কনফিউশন থেকে যাচ্ছে। সব থেকে প্রথমে সব ধন্যবাদ দিয়ে আমি আমার কথাটা বলতে চাই কি এখানে কনফিউশনের কোনো জায়গা নেই। প্রথমে মিস্টার দাশগুপ্ত যেটা বললেন কি যে করের ছাড় আমরা দিচ্ছি মিডল ক্লাসকে, তাহলে এর পরিমাণটা কত, যদি আমরা ঠিক মতো রিকালেক্ট করি তাহলে এদেরকে যে ছাড় দেওয়া হচ্ছে এটা 1 লক্ষ কোটি টাকা পর্যন্ত ছাড় যাবে। তাহলে যে আমরা ওদেরকে যে হায়ার কর্পোরেট সেক্টরকে যেটা ছাড় দিতাম, কি এক্সামশনে দিতাম, ওরা ওটা পেতো, তাহলে এবার একটাকে পরিষ্কার করে বুঝে নেওয়া কি 1 লক্ষ কোটি টাকা পর্যন্ত ছাড় যে আছে মধ্যবিত্ত মানুষরা পাবে এই যে ইনকাম ট্যাক্সে যে ছাড় দেওয়া হয়েছে, এটা বলা হয়েছে। উনি হয়তো মনে করতে পারেননি, শুনতে পারেননি, কিংবা অনেক বাজেট শোনার সময় অনেক জিনিসগুলো মাথাতে প্লে করতে আরম্ভ করে, তাহলে এটাকে নিয়ে এটা গেল 1 নম্বর। 2 নম্বর, এই যে ইন্স্যুরেন্সের ব্যাপারে যেটা বললেন, এটাকে যে 74% থেকে 100% করে দিয়েছে, ওখানে একটা টার্মস আছে, কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে কি যে ইনভেস্টমেন্টটা ইন্ডিয়াতে করতে হবে। আমরা এটাকে না ওখান থেকে এরা চলে আসলো, ওরা টাকা নিয়ে 100% করে দিল, টাকা নিয়ে বাইরে চলে গেল, দে মাস্ট ইনভেস্ট ইন ইন্ডিয়া, এই একটা ব্যাপার আছে। তাহলে যে আছে পুরোপুরি দেশকে কী করে এগিয়ে নেওয়া যায়, কি দেশকে যে আছে যাই আমরা ছাড় দিই, দ্যাট বেনিফিট শুড রিমেইন উইদিন দ্য কান্ট্রি, এটা নিয়ে আমাদের যে আছে প্রধানমন্ত্রী, আমাদের যে আছে বিত্তমন্ত্রী, এরা খুবই সজাগ রয়েছে। আর একটা কথা বিগনিংয়ে শুনছিলাম, যেটা বলছিলেন যে কংগ্রেস সিস্টেম অফ বাজেট, বিজেপি সিস্টেম অফ বাজেট, এখানে নিয়ে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই কি বিজেপির কোনো সিস্টেম অফ বাজেট নেই। বিজেপি হচ্ছে দেশের সিস্টেমের কি দরকার আছে ওটাই বাজেট বেস করে। ওরা যে আছে একটা প্রধানমন্ত্রী একটা গাইডেন্স দিয়েছেন, একটা কথা দিয়েছেন কি আমরা দেশকে বিকশিত করব বাই 2047, আমাদের 30 ট্রিলিয়ন ইকোনমি হয়ে যাবে। এখন ওর উপরে যদি চর্চা করি অনেক বেড়ে যাবে, তবু ওর জন্য 4টা পিলার বলেছেন উনি, ইউথ বলেছেন, নারী বলেছেন, অন্নদাতা বলেছেন, আর গরিব বলেছেন। আমরা যদি দেখি এই পুরো বাজেটের ভিতরে এইদেরকে যে আছে যতটুক যে আছে দেওয়া আমরা হয়তো আশা করছিলাম ওর থেকে বেশি ঢেলে এই যে আছে এতে দেওয়া হয়েছে। আরও একটা কথা, মুদ্রাস্ফীতির জন্য এই যে আমাদের ফিজিক্যাল ডেফিসিট যেটা ছিল 4.8% ফাইন্যান্সিয়াল 2025-এ, এখানে এটাকে বলা হয়েছে 2024-এ। আমাদের যে আছে পুরো ট্যাক্স কালেকশনও বাড়বে, ওখানে যে আছে সব জিনিসগুলো বাড়বে, ক্যাপেক্সের খরচাও বেশি হবে। তাহলে যেখান থেকে রোজগার করবার জন্যে যেটা হয়, আর গভর্নমেন্টের যে আমদানি করবার জন্য সবই পুরো ব্যবস্থা করা হয়েছে। অ্যাগ্রিকালচারের ব্যাপারে আপনি যদি ইনফ্লেশনে কোন জিনিসে হয়, ইনফ্লেশনে গম চাল তো সব দেওয়া রয়েছে, ওখান থেকে তো বেশি ইনফ্লেশন হয় না। ইনফ্লেশন হয় ডালে, পালসে ইনফ্লেশন হয়, ভেজিটেবলে ইনফ্লেশন হয়, ফ্রুটে ইনফ্লেশন হয়। ওর উপরে বিশেষ করে আমাদের ফাইন্যান্স মিনিস্টার যখন বক্তৃতা আরম্ভ করলেন, তখন ওর উপরেই সব থেকে বেশি জোর দিয়েছেন কি করে আমাদের 4 বছরে যে আছে, আগামী 4 বছর, 5 বছর, 6 বছরে আমরা বিভিন্ন ডালগুলোকে, পালসগুলোকে কীভাবে আমরা ওটাকে করতে পারি, আর কীভাবে আমরা ওকে ওর মধ্যে সাপোর্ট করতে পারি। তারপরে ভেজিটেবলের জন্য উনি বলেছেন ওয়্যার হাউস যদি হয় তাহলে এয়ার কন্ডিশন ওয়্যার হাউস কী করে হবে, ওটাও কথা বলেছেন, কি করে রাখা যায় ভেজিটেবলের জন্য। কিষাণ কার্ডের জন্য যে আছে, যেটা আগে ছিল 3 লক্ষ টাকা, ওটাকে ক্রেডিট বাড়া হয়েছে, 5 লক্ষ করে দেওয়া হয়েছে। মানে বলতে গেলে কি সব দিক থেকে সবাইদের যে আছে 4টা পিলার যে প্রধানমন্ত্রী ঠিক করে রেখেছেন, যুবা, নারী, অন্নদাতা আর গরিব,
গরিবই প্রথমে আসে, সবাইদের জন্যে বাজেটটাকে এইভাবে সংগঠিত করে পেশ করা হয়েছে। আর একটা কন্টিনিউটি আছে, এটা না কি একটা বাজেট পেশ করলাম 10 বছর হয়ে গেছে, এখন 11 বছর যে আছে আমরা দিয়েছি। আমাদের যে বিচারধারা, আমাদের যে পলিসি, আমাদের কাজ করবার যে জিনিসটা আছে, ওটা পিছন থেকে ওটাকে কন্টিনিউভাবে নিয়ে যাচ্ছি। এই জন্য এই কর্মিক গ্রোথ হচ্ছে, এই জন্যে আমরা এগিয়ে যাচ্ছি, এই জন্যে যে আছে সরকারের আমদানি বাড়ছে, আর যে আছে মানুষের আমদানিও বাড়ছে। আমরা যদি এই বাজেটে যেগুলো অ্যানাউন্সমেন্ট হয় ওতে পুরো চর্চা না করে, যদি আমরা যেরকম উনি কথা তুলেছিলেন মিস্টার দাশগুপ্ত, আমরা ইকোনমিক সার্ভেতে যদি দেখি, তাহলে অনেক জিনিসগুলো ওখান থেকে যে আছে ফাইন্যান্স মিনিস্টারকে কি প্রধানমন্ত্রী যে আছে চোখের ওনার কানে অনেক কথাগুলো দেওয়া হয়েছে। যেরকম কি যে জিনিসগুলো যারা এআই ব্যবহার করবে, এআই ব্যবহার করে ওরা যদি লোকগুলোকে ছাঁটাই করে দেয়, তাহলে এটাকে ঠিক চোখে দেখবে না সরকার। ওরা সঙ্গে সঙ্গে কীভাবে ওদের কাছ থেকে ট্যাক্স নেওয়া যায় ওটাকে নিয়ে পরিকল্পনা করবে। আপনার এটাকে রয়েছে, এটা তো এআই ব্যবহারে আচ্ছা আরো বিশ্বব্যাপী বা সব জায়গায় এআই ব্যবহারের জন্য আমরা যে আছে প্রথমেই এআই ব্যবহারের জন্য যেটা রয়েছে আমাদের, আমরা কনফিডেন্ট 3টে সেন্টার ফর এক্সেলেন্স, ওর জন্য 500 কোটি টাকা, হয়তো বলবেন আমেরিকা 500 বিলিয়ন করছে, আমরা 500 কোটি টাকা বরাদ্দ করে কি করে আমরা তো মানুষগুলোকে শিক্ষা দিই, আমাদের তো ব্রেনে যে আছে দিয়ে আমরা যে আছে সব জায়গায় ঝাঁপিয়ে পড়ি আর সব জায়গায় আমরা কাজ করছি। তাহলে এআইতে সেন্টার ফর এক্সেলেন্স করবার জন্যে আপনার যে আছে 500 কোটি টাকা বরাদ্দ করে দিয়ে 3টেই যে আছে সেন্টার ফর এক্সেলেন্স ফর এআই হবে। ওর ছাড়া আপনি বাজেটে যদি দেখেন চাকরির ক্ষেত্রে অনেক মিশনগুলো সব যে আছে নিয়ে আপনার একটা ইনল্যান্ড ওয়াটারে কি করে বাড়ানো যায়, বলুন না চাকরি কত দিয়েছে না শুনুন বলুন, ওই স্পেসিফিক শুনুন, আপনি শুনুন, এইগুলোকে বলতে গেলে না চাকরি কোনো বেশি লাগে না, আমি সংখ্যাটা বলুন, না সংখ্যাটা আমি চাকরি দিতে পারেন তাই সংখ্যা বলতে পারবেন না, আপনাকে শুনুন আমি একটা কথা আমি চাকরি এটা গুরুত্বপূর্ণ বিষয়তে আমরা আলোচনা করছি, এখানে গুরুত্ব বিষয় আমরা কথা বলছি, আপনারা দেখবেন কি কিভাবে আপনিও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। আজকে অফিসে যদি লোককে আমরা কাজ দিতে চাই কীরকম মাইনাও চায় আর কীরকম লোক অ্যাভেলেবল আছে, প্রত্যেকটা লোকই বুঝে কোথায় আছে বলার ক্ষেত্রে যে আছে ওটাকে নেই। সবসময় ফিগারগুলো আসছে, প্রভিডেন্ট ফান্ডের ফিগারগুলো কীরকম বেড়ে যাচ্ছে, যারা যে আছে ওরা রেজিস্ট্রেশন করছে সবসময় সব এমএসএমইগুলোতে যে ছাড় দেওয়া হয়েছে আর এমএসএমইগুলোকে যে সাপোর্ট করা হয়েছে, অতীত ওরা তো যে আছে চাকরি যে আছে জেনারেট করার যে আছে ইঞ্জিন আছে, এটা চিরকালই ছিল, মানে স্মল মিডিয়াম সেক্টর আবার ওদেরকে চাকরি জেনারেট করে। আমার কথা হচ্ছে যে না, এই প্রশ্নটা কর্পোরেট যে ছাড়টা পায় বিগ কর্পোরেটস, সেই তুলনায় তারা কিন্তু সেই জেনারেশন করছে, বা ধরুন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ভারতবর্ষের লাস্ট আপনি 6-7 যে জিনিসটা দিয়েছে ইকোনমিক সার্ভে তো যে জিনিসটা ওরা দিয়েছে যে প্রসঙ্গে ওর উপরে আমাদের কথা বলা উচিত, যে জিনিসটা দিয়েছে ওর উপরে কথা বলা উচিত কি আজকে এটাকে বলা, আজকে এই কথাটা কি যে আজ না কি কর্পোরেট সেক্টরকে আমরা যেভাবে ওদেরকে ছাড় দিচ্ছি কি যেটা ওদের কাছে থেকে এক্সপেক্ট করছি ওরা করছে না। আপনারা দেখবেন কি প্রত্যেকটা ক্ষেত্রেই প্রাইভেট সেক্টর আর ওর সঙ্গে সঙ্গে স্টেট গভর্নমেন্টকে সবাইদেরকে ইনভলভ করবার জন্য যেটা বক্তব্য যেটা উনি বলছিলেন যে আমি কিন্তু ওই বিষয়টা বলিনি যে কতটা ছাড় দিচ্ছে, 1 লক্ষ কোটি টাকা ছাড় দেওয়ার ব্যাপারটা নয়, কত ট্যাক্স তুলছে সেটা কিন্তু এখন পর্যন্ত হিসেবে দেখা যাচ্ছে কর্পোরেট হাউসে যতটা কর্পোরেট হাউসগুলো বা ইন্ডাস্ট্রি থেকে যত ট্যাক্স তোলে টাকা যার ইনকাম হয় তার চেয়ে অনেক বেশি স্টেট ইনকাম করছে সাধারণ লোকের কাছে। আমি সেইটাই বলছি যে ইনকাম ট্যাক্সের মাধ্যমে, সাধারণ লোকের ইনকাম ট্যাক্সের মাধ্যমে অনেক বেশি টাকা মানে সরকার 1 লক্ষ কোটি টাকা ছাড় দিয়েছে, সেটা এটাকে যে স্ল্যাব করেছে ওটাও অলরেডি 1 লক্ষ এস্টিমেটেড লস 1 লক্ষ কোটি টাকা বলেছে, কিন্তু ইন্ডিভিজুয়াল নয়। আপনি কর্মসংস্থান বলুন, যেগুলো চাইছে মানুষ, আরে মানুষ চাইছে কর্মসংস্থান বলে ক্ষমতা এসেছিলেন, আপনি বলুন কি করেছে, কর্মসংস্থান আরে বলতে হবে আপনাকে, জিনিসের দাম বেড়ে গেছে আপনাকে বলতে হবে, যে জিনিসের দাম বেড়ে গেছে এবার আপনি কর্মসংস্থানের ধরুন আমি বলছি আপনার তো 2047 অবধি আপনাদের ভিশন, তার মানে পলিটিক্যাল স্টেবিলিটি বা হচ্ছে বিজেপি তার জনপ্রিয়তা রাখার জন্য একটা বড় টুল, সেই ক্ষেত্রে একটা বর্ধিত জেনারেশনের কাছে তারা কি চায় একটা খুব এই যে 47 পর্যন্ত আপনি যে বিকশিত ভারত বা বিকশিত ভারতের যে প্রসঙ্গ ঘুরছে এটা কিন্তু নির্মলা সীতারামন বলছে এবং আমাদের ইকোনমিক সার্ভেতে যেটা বলছে এটা করতে গেলে
প্রতি বছর আমাদের গ্রোথ হওয়া উচিত 8%, Exactly. যেখানে আমাদের এখন গ্রোথ কিন্তু 6% অফ জিডিপি। এই গ্যাপটা কি করে ফিল আপ করবে সেটা দরকার। তো সেই জিনিসটা তো বুঝতে আমাদের একটা আমি বড় এই gap জায়গাটা আছে। মানে আমি এই জায়গাটা এক সেকেন্ড, আমি আমি কাউন্টার লজিকে আপনি এটা আসবে, দেখুন পোস্ট করোনা আমি গোটা জানি একটা বিশ্বের সত্য কথা বিশ্বের বলছি। মন্দা, পোস্ট করোনা এগুলো আসবে, কিন্তু বলছেন এই গ্যাপটা যে থেকে যাচ্ছে, লক্ষ্যটা তো ভালো, লক্ষ্যটাকে তো কেউ মানে ক্রিটিসাইজ করছে না। যে জিও পলিটিক্যাল সিচুয়েশন যেটা ছিল হ্যাঁ, ওর কিন্তু- মধ্যে আপনারা যদি দেখেন, আমরা যে বিশ্বতে আরো যারা যে দেশগুলো আছে ওদের থেকে যে আছে, আমরা মুদ্রাস্ফীতি থেকে নিয়ে, আমাদের যে আছে গ্রোথ থেকে Okay. নিয়ে, কাজ করা থেকে নিয়ে, আমরা 6.8% বেশ, জিডিপি পেয়েছি। আমরা খুব লজিক্যাল যদি মানে লজিক্যালি যাই, আর ঠিক কোন জায়গাটায় আপনার মানে মনে হচ্ছে পয়েন্টটা কর্মসংস্থানের প্রশ্নটা এটা বলে দেওয়া যায়, কিন্তু আমি তার বাইরে গোটা বলছি। বিশ্বব্যাপী কর্মসংস্থান প্রশ্নে একেবারে কিছু হচ্ছে না। যদিও আমি বলেই রাখি মিস্টার ধানানিয়া, যে ধরুন মুদ্রা লোনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কোনো স্ট্যাটিস্টিক্স আজ পর্যন্ত ঠিক মতো পাওয়া গেল না। দ্য ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনিয়ার্স কত ফেলিয়ার, কেন ব্যাংকের কাছে এনপিএ ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনিয়ারদের ক্ষেত্রেও একটা বড় সংখ্যক কিন্তু ব্যাংকের উপর এসে এটা হিট করেছে। এই জায়গাগুলো খুব ক্লিয়ার কাট একটা জায়গা, কর্মসংস্থানের প্রশ্নটাকে খুব গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই আপনি এই জায়গাটা কি মানে বলতে চাইছেন? না, আমি এর সাথে আরো কয়েকটা জিনিস বলতে চাইছি। উনি তো বলেছেন, ঠিক আছে, উনি একজন মুখপাত্র, ওনার হয়েই বলবেন, এতে কোনো অন্যায় নেই। আমার প্রশ্ন যদি আপনি দেখেন, উনি একটা দামি কথা বলেছেন, বিজেপি কিন্তু স্বপ্ন দেখাচ্ছে আপনাকে, প্রতি বছর বলছে আগামী 4 বছরে করে দেবো, আবার পরের বছর গিয়ে বলছে আগামী 4 বছর, 2046-এ এসে বলবে 47-এ করে দেবো, 47-এ থাকবে কিনা জানি না। এইবার আমি বলি, না আমি Five পলিটিক্যাল trillion, ডিবেটে যাব যাচ্ছি না। না, এটা পলিটিক্যাল নয়, এটা বাজেটে গভর্নমেন্টের ডিক্লেয়ার পলিসি, ইজ নট এ পলিটিক্স। আর পলিটিক্স বাদ দিয়ে তো হবে না, যে সরকার এসেছে তো পলিটিক্স করেই এসেছে, নির্বাচনে জিতেই এসেছে। সো পলিটিক্সকে বাদ দিয়ে ইকোনমিক্স ভাবতে পারবেন না, আবার ইকোনমিক্সকে বাদ দিয়ে পলিটিক্স ভাবা যায়। আমি অন্য কথা বলছি, এই যে আমাদের 6% জিডিপি হচ্ছে, 2047 গেলে কন্টিনিউটি 8% জিডিপি করতে হবে, এটা ডিক্লেয়ার পলিসি। এবার যদি দেখেন 24-25-এ সরকার বলছে আমাদের 4.8% জিডিপি হবে। 6 না, 6.23-24 হচ্ছে ফিজিক্যাল ডেফিসিট, না 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 এই না না এই না, ফিজিক্যাল ডেফিসিট না, না, হ্যাঁ। এইবার দেখুন, আপনি যদি যান, আর এই বছরে হবে এইবার 4.4 আমি আপনাকে বলছি, এই যে রিভাইজ এস্টিমেট একটা 24-25 দিয়েছে, তাতে 31,47,000 কোটি টাকা হচ্ছে আয়, 47,16,000 কোটি টাকা হচ্ছে ব্যয়। তার মধ্যে ক্যাপিটাল ইনভেস্টমেন্টে হবে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, দ্যাটস এ গুড সাইন। আমি আবারও বলছি, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টের দরকার আছে 10,18,000 কোটি টাকা, এবং ডেফিসিট ইন রিয়েল টার্মস, পার্সেন্টেজ তো কেন সাধারণ মানুষ বুঝবে না, 16,69,000 কোটি টাকা ডেফিসিটের মধ্যে এরা বলেছেন যে আমরা 11,50,000 কোটি টাকা মার্কেট থেকে লোন করে করব, বাকিটা শর্ট সেভিং, স্মল স্কেল সেভিং যেগুলো আসে সেন্ট্রাল গভর্নমেন্ট। না ভাই বলতে দিন, ঠিক তো, আরে বেদিক তো কিছুই নেই, সবই ঠিক আছে, এটাই দুর্ভাগ্য, সব বেদিকটাই ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে আপনি বলুন তো, ইনভেস্টমেন্টকে বুস্ট আপ করার জন্য একটা কিছু বাজেটে পেয়েছেন, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য কিছু এসেছে, এবং উনি যে এত বড় করে বলছেন মধ্যবিত্তদের ট্যাক্স দিয়েছেন, ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম ট্যাক্স রেট হচ্ছে 25%। নিউ স্কিমে যদি যান, চ্যাপ্টার 6-এর রেট যদি ডিডাকশন না নেন, এখানে কিন্তু আপনার মার্জিনাল হাইয়েস্ট রেট হচ্ছে 30%। আমি নিয়ে বলা উচিত অত সূক্ষ্ম ইয়েতে লোকজনের কাছে ব্যাপারটা যাবে না। আমাদের কাছে এখন এটা দেখুন, কর্মসংস্থানটা একটা কথা খুব গুরুত্বপূর্ণ। মিস্টার দাশগুপ্ত যেটা বললেন, এই যে গ্যাপ 8% কিন্তু খুব চ্যালেঞ্জিং, ভীষণ কঠিন, কিন্তু চ্যালেঞ্জকে মোকাবিলা করাই তো হচ্ছে রাষ্ট্রনায়কদের কাজ। এটাই তো করছে। কোথায়? শুনুন, নিশ্চয়ই করছে, আচ্ছা আমি ধরে নিচ্ছি ওরা যে আছে একটা অ্যাসেস করেছে কি 8% আপনারা যেটা করছে। আচ্ছা, আপনি আমাকে একটু বলুন, এই যে সেন্টার অফ এক্সিলেন্স, এই প্রশ্নটা কেন দেশের একটা মানে ধরুন অ্যাডভান্স সেকশন অফ সোসাইটি, মানে যারা ভালো ছাত্র, নতুন কিছু করে, যারা বলুন না, সেন্টার ফর এক্সেলেন্স সব গুজরাটে হবে কেন? সব তো হতে পারে না,
তার বাইরে কেউ নেই। আমি তো বলবো বাঙালির ভেড়া তো সবচেয়ে বেশি, তাহলে না, না, বাংলায় কোথায় হবে হবে সেটা শোনো, আচ্ছা এখানে- কোথায় হবে এখানে- একটু জেনে এখানে হবে নিন। না, শুনুন, করা যাবে না। এখানে না, এখানে এটা বলতে সারা গেলে ভারতবর্ষের কলকাতার টাকা। শুনুন, না, না, পলিটিক্স একটু করে এগোতে দিয়ে- আপনি দিন, politics এখানে- করছেন তো? না, পলিটিক্স করে দিয়ে এগোতে- এখানে এগোতে- করতে চাইনি। এগোতে কেউ দিন। বললো ওখানে করো, না, কেউ বললো কেউ এখানে করেনি। করো, জায়গা কেউ বললো নিয়ে না, না, ওখানে করো। আমার লজিকটা তারপরে শুনুন না তারপরে কি প্লিজ, আছে, BJP শ্রীকুমার বাবু প্লিজ, তারপরে কেন্দ্র লজিকটা সরকার- শুনুন। কেন্দ্র সরকার না, আমি না, দেখুন, না, মিস্টার না, দাস না, নিয়ে না, যায়নি, করা যাবে না। এখানেই করলো। ভারতবর্ষের টাকা করা যাবে না। না না আমি বারবার বলছি একটু 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 প্লিজ, এটা আমাদের ইটস নট পলিসি, এটা দেশের বাজেট তো। আপনি তামিলনাড়ুতে হলে কোনো অসুবিধা নেই। ভারতবর্ষের মানে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেসিক্স তো একটা ম্যাথমেটিক্স, ক্লাসিক্যাল ম্যাথমেটিক্সের জায়গা আমরা জানি তামিলনাড়ু। ওখানে পাড়ায় পাড়ায় কুইজ কন্টেস্ট হয়, আমাদের এখানে যেমনি এক ধরনের কুইজ কন্টেস্ট, অনেক কুইজ কন্টেস্ট, ওখানে সেন্টার এক্সেলেন্স। আমাদের তো কনভিন্স হতে হবে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এশিয়ার মধ্যে প্রথম, পশ্চিমবঙ্গে হবে কিনা, পশ্চিমবঙ্গের মানুষ তো জানতে চাইবে। আপনারা তো পশ্চিমবঙ্গে ক্ষমতা আসতে চাইছে, নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু কি আছে পশ্চিমবঙ্গের জন্য? আমি একটু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু তিনি কি রিয়াকশন দিয়েছেন একটু শুনে নি। কেন বাংলা ভাষায় করছি, পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছেন যে তার জন্য কিছু আছে কিনা, একটু কি বলছেন একটু শুনে নি। 12 জন সাংসদ রয়েছে, প্রতিনিধিত্ব করে যাচ্ছে। বাংলার দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিছু নেই। 2025 সালে এবছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, নির্বাচনকে মাথায় রেখে চলে, আমাদের নির্বাচন করে না। মিডিল ক্লাসের ইনকাম ট্যাক্স আমাকে পুরোটা করতে হবে। মিডিল ক্লাসের ইনকাম ট্যাক্স দিতে কিন্তু কথাটা বলেছে, ওখানে আবার বলেছেন যে 4 থেকে 8 লাখের জন্য 10%, 8 থেকে 12 লাখের জন্য 20%, ওখানে 2 লাখের জন্য 20%। একটা অস্পষ্ট জায়গা রয়েছে। এইসব বলার কিছু থাকলো না। 12 লক্ষ টাকা ছাড় দিয়ে দিয়েছে, এখন ওর মধ্যে কি যে আছে পরে স্ল্যাব এটা দিয়ে দিয়েছে, ওটা ছেড়ে দাও। 12 লাখ একদম দিয়েছে, যখন মেরা ভারত বন্ধ হয়ে এখন গেছে। যখন যে আছে পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের বিত্তমন্ত্রী বলে দিয়েছে কি 12 লক্ষ টাকা পর্যন্ত যদি আয় হয় কোনো ট্যাক্স দিতে হবে না, ওটাকেই মানতে হবে। তারপরে 5% কোথায় লাগবে, 12 উপরে কী লাগবে, ওইগুলো ফাইন প্রিন্ট যখন পাবে বুঝিয়ে নেবে। 12 লক্ষ পর্যন্ত ট্যাক্স দিতে হবে না, এটা যে আছে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, স্পিকারের উপস্থিতিতে পার্লামেন্টের ভিতরে বলে দিয়েছে, ওটাকেই মেনে হ্যাঁ, নিয়ে 12 বলতে লাখ ছাড় হবে। আছে, ব্যাস that's it, ব্যাস ব্যাস। এটা আর একটা অন্য কথা, কিছু বলুন। আর একটা অন্য কিছু বলছি আপনাকে। এই যে রয়েছে সেন্টার ফর এক্সেলেন্স ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোথায় হবে এটা তো কেউ ডিক্লেয়ার করেনি। এখানে হওয়া যে আছে, আমরা এটাকে যদি চাই, আমাদের স্টেট গভর্নমেন্ট যদি এটাকে নিয়ে এগিয়ে যদি যায়, কোনো বলতে গেলে কোনো কিছু নিয়ে পরিষ্কার করে কি আমরা এটা করতে চাই, প্রত্যেকটা ক্ষেত্রে এবার বাজেটে আপনার যেরকম প্রাইভেট সেক্টরকে আমি একটা কথা বলছি, তার রাজ্য, সেটা তো 12 তারিখে রাজ্যের বাজেট পেশ হওয়ার সময় জানতে চাইবো ডেফিনেটলি, যে আজকে তো আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে করা যাবে না, মানে রাজনৈতিক সংস্কৃতিও আমাদের কিন্তু দুর্ভাগ্য এই জায়গাটা কিন্তু এখন আপনারা ক্লিয়ার করলেন না। কিন্তু কালকে যখন বাজেট রিভিউ দেখছিলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যা মানে বলা হলো, যেটা সহায়ক শক্তি হিসাবে করছে, যে কোনো ইন্ডাস্ট্রিয়াল যতগুলো রেভলিউশন হচ্ছে তাতে বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা মাথায় রাখা হচ্ছে, সেগুলো তো বুঝলাম, শুনতে ভালো লাগে, কিন্তু কংক্রিটলি কি কাজটা দেখবো যে এই 3টে সেন্টার অফ এক্সেলেন্স তৈরি হচ্ছে, আগামী দিনে ভারত মানে হ্যাঁ করবে তো। এখন আমি একটা কথা বলি কোথায় আপনাকে, হচ্ছে যে সেটাও যেটা তো clear না। রাজ্য সরকারের জন্য কথা বলি, আই এম নট ক্রিটিসাইজিং, তবু এখন অতীতে দেখা গেছে কেন্দ্র সরকার যখনই কোনো স্কিম এনেছে আর ওখানে বলেছে কি আমরা এই টাকা দেব, রাজ্য সরকার এই টাকা দেবে, আমরা রেল প্রজেক্ট করব, তোমরা জমি দেবে। এখন দেখা গেছে কি অন্য রাজ্য থেকে আমরা এটা পেয়েছিলাম। এখন ওখানে এবারকার বাজেটে এবার একটা কথা বলে দিই, যেভাবে প্রাইভেট সেক্টরকে বলা হচ্ছে কি তোমরা আসো, ওইভাবে বিভিন্ন রাজ্য সরকারকে বলা হচ্ছে কি তোমরাও এগিয়ে আসো, যে এগিয়ে আসবে, যে এগিয়ে আসবে। আমি বলছি, আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, আমি আগে একটা করে ক্লিয়ার করি দাদা, আমি কিন্তু এখনো ওটা শেষ করিনি। পশ্চিমবঙ্গে বিমানবন্দর আদানি পাবে, না হলে ইডি লাগিয়ে দিয়ে যারা টেন্ডার দেবে তাদের ধরিয়ে দেবে, পরিষ্কার জিনিস। দাদা আপনি কি কোনো পলিটিক্যাল পার্টি, আমি তো জানি আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি পলিটিক্যাল কোশ্চেন কেন করছেন? নয়, আপনি একটা শিল্প আমি প্রতিষ্ঠান কেন দেবে, কারণ না ভারতীয় না, নাগরিক সেটাও হিসেবে অন্য হবে। ব্যাপার। No, this is not fair. আমি তো পলিটিক্যাল ডিবেটটা করি, আমি জানি। আমার আজকের প্রশ্নটা আদানি ব্যাপারটা নিয়ে আমি একটা কথা বলে দিই।
আমরা যখনই এখানে বিজনেস সামিট করি আমি আমি আদানিকে ডাকি। একটু Mr. দাশগুপ্ত আমরা একটা আপনার কোর্ট কাছে একটু করতে আসবো। গেলে, কোর্টে Mr. গিয়ে কাজ দাশগুপ্ত- করতে গেলে আদানিকে অর্ডার ওটা দিলাম, টেন্ডার দিলাম। মিস্টার দাশগুপ্ত, আপনার কাছে আমি যেটা জানতে ওটা চাই, কি আছে? ধরুন এই যে সেন্টার অফ এক্সিলেন্স এই প্রশ্নটাকে রেখে এই যে রাজ্যের প্রশ্ন জমি, বিগত সপ্তাহে এই রাজ্যে এখন সবচেয়ে বার্নিং ইস্যু যেটা বাংলাদেশের সাথে সীমান্ত সুরক্ষা, প্রতিরক্ষা বাজেট প্রত্যেকবারই কিছু না কিছু বাড়ে। আপনি কি এই বাজেটে কোনো জায়গায় দেখলেন পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষার জায়গা থেকে? এখানে জমি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে লাস্ট, এবং বিএসএফও স্বীকার করেছে জমি তারা পাচ্ছেন, যে জমির কথাটা বললেন বিভিন্ন প্রজেক্টের জায়গা থেকে। সেইখানে কি দাঁড়িয়ে এটা মনে হয় না যে একটা আলাদা একটা এক্সট্রা ইম্পেটাস থাকা উচিত? দেখুন, এটা আবার অন্য ইস্যুতে চলে গেল। এই মানে আমি না না, এই এত ড্র্যাগিং হলে মুশকিল। হ্যাঁ, আমি তো মানছি পলিটিক্যাল যে- চাইছি না করতে। ওই যেটা সেন্টার অফ এক্সেলেন্সে পলিটিক্যাল ব্যাপারে আনা উচিতই নয়। পরিষ্কারই দেখা যাচ্ছে তিনটে যদি হয় তাহলে একটা নর্থ ইস্ট, ওই জায়গাটা ক্ল্যারিফাইড নয়, কারণ ওটা শোনা যাচ্ছে আসামে হবে, আসামে একটা হবে, দুটো যদিও গুজরাটে হবে, আর কলকাতায় পশ্চিমবঙ্গে ও একটা অফিস হবে, এইটাই বলা হয়েছে। অনেকে কিন্তু আমাদের চিফ মিনিস্টার এবং অনেকে বলছিল যে ওটা একটা থার্ড বোধহয় পশ্চিমবঙ্গে আসছে, সেটা আসছে না, সেটা অফিসটা পশ্চিমবঙ্গে থাকবে, কলকাতায় থাকবে। আর কিন্তু মেইনলি আর যেটা মেইন আমাদের যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং অফ দ্য চিপ, এই যে বলতে বাধ্য হচ্ছি, যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যে কোনো ক্ষেত্রে বেসিক্সের জায়গা থেকে, manufacture of the- আমি জানি না তামিলনাড়ু কথা কোথা কেন থেকে আসলো এক্ষেত্রে আমি জানি না, কোথা থেকে তামিলনাড়ু আসলো, কোথা থেকে আসাম আসলো, আমি এই খবরটা শুনিনি। না, আমি আসাম- একটা কথা বলছি, third- এই যে third আছে তো আসামে পাঁচশো কোটি এটা টাকা তো দিয়ে- এটা জানার জন্য তীব্র উৎসাহ মানুষের শুনুন, এখন। শুনুন, এইটাকে যে আছে শুনুন, ও তো বড় বাজেটের যে আছে একটা ভঙ্গিমা আছে, একটা দিশা আছে, ওখানে এই যে আমাদের কাছে এটাই তো একটা মুশকিল হয়ে যায়। আমাদের যে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যদি আমরা করতে চাই, এখানে আমরাও যে উদ্যোগ থাকি, আমাদের রাজ্য সরকারে যদি যেটাকে চায় কোঅপারেশন করি, আমার এটাকে বিশ্বাস আছে যে কেন্দ্র সরকার ও থেকে পিছবে না, এটা আমার বিশ্বাস আছে। তবে আমরা দেখতে পাচ্ছি কি ব্যাপারটা- প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু ক্ষেত্রে যে আমরা- আছে এরা আমরা- বলবে এক সেকেন্ড, আমরা কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছি যে এখন যেই স্টেজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ঝগড়াটা হচ্ছে, আমরা ভারতবর্ষ অনেক পিছিয়ে। আমাদের যে চিপ বানানো সেইটা যেটা আর কি মানে মাইক্রোসফট বা এরা যা চিপ তৈরি করে, এই চিপগুলো হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে মানে এখন কম্পিউটার চিপ। আমাদের এখন যেটা হচ্ছে গ্রাফিক্স চিপ তৈরি করার ব্যাপারটা, সেই জায়গাটায় আমাদের কোনো ধারণাই, আমরা কিছু করিনি। আমাদের ওই স্টেজ থেকে তৈরি করতে হবে। এখন কোথায় হচ্ছে না হচ্ছে সেগুলো কিন্তু সেকেন্ডারি ইস্যু। কোন জায়গায় ওই না, চিপটা এই আমরা কারণেই কথাটা এই বলছি, second- কালকে বাজেটে যখন মানে আর্থিক সমীক্ষা একটা জায়গায় বলা হচ্ছে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা, ডেমোক্রেসি, হ্যাঁ। ডেমোগ্রাফিক ডিমান্ড, তিনটে কথা, ডেমোক্রেসি, ডেমোগ্রাফি এন্ড ডিমান্ড। হ্যাঁ, এই যে যখন কথাগুলো স্বাভাবিকভাবে কোথায় হচ্ছে কি হচ্ছে এগুলো জানতে যাওয়াই তো আমাদের মানে না, নিশ্চয়ই ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে ওইটা আমি তুলে হয়তো শ্রীকুমার বাবুকে এই জায়গাটায় আমি আপনার প্রশ্ন ওটা করছি না, তুলে হয়তো- যেটা হচ্ছে আসল জিনিসটা না, আমরা ভুলে democracy- না, যাচ্ছি। বাজেটটা যেটা কি হচ্ছে- বাজেটটার ক্ষেত্রে এখন এই যে সেটা জানাচ্ছে না। রাজ্য ভিত্তিক এটা কি এই যে AI এই যে ব্যাপার? রাজ্য ভিত্তিক একটা যে বিষয় রয়েছে ইনকামের ক্ষেত্রে বা ধরুন কর্পোরেট গুলোকে, এই যে রাজ্য ভিত্তিক কোথাও একটা জায়গা আপনার মনে হচ্ছে যে এটা একটা ইকুয়ালিটির প্রশ্ন বা একটা কোথাও একটা ব্যালেন্সের না, সেই জিনিসটা কিন্তু নেই। আমি সেই এটাই জিনিসটা- বলতে চাইছি। সেই জিনিসটা নেই, সেটার কোনো ইন্ডিকেশন নেই যে আমরা ব্যালেন্স করে একটা ওয়েস্টার্ন, ইস্টার্ন, সাদার্ন এদের যে একটা ব্যালেন্স করে দেব, ডিস্ট্রিবিউশন হবে, এই জিনিসটা কোনো কিছু নেই, সেটা কোনো ইন্ডিকেশন। না, এখানে আমি একটা, আপনি যে একটা ফেন্সিং এর কথা বললেন, এখানে বলা উচিত না, কেন আমি যে আছি আই ডোন্ট ওয়ান্ট টু বি ক্রিটিক অফ এনি স্টেট গভর্নমেন্ট, কেননা আমি বলতে চাই কি ওরা করেছে আমাদের করা। বিএসএফ এর কাজ করতে, অফিস করতে বলা হলো কি 50 কিলোমিটার পর্যন্ত অফিস করতে পারবে। এখানে আমরা প্রথমেই বলে দিলাম 2 বছর আগে, না আমরা এখানে ঢুকতে আমি দেবো ওই না। last update-টা শুনুন, দিলাম আপনাকে। এই যে আছে এটা করতে দেবো। এখন 5 লাখ ক্রোড়ে যে আছে ডিফেন্সের বাজেট আছে, আপনার এই যে আছে বাড়া দেওয়া আর এই যেটা করা দেওয়া, ইট ইজ ওই কম্প্যারিজনে এটাকে খুবই এটা রয়েছে। যখন আমরা এখন দেখতে পাচ্ছি কীরকম করে যে আছে ইনফিল্ট্রেশন, কী করে যে আছে আমাদের দেশে সব জায়গায় চিহ্নিত এগুলো করে কিন্তু করে আমরা বাজেটের লোকগুলোকে থেকে বাইরে সরে করে যাচ্ছি। দিচ্ছে। হ্যাঁ? বাজেটের না, না, বিষয় থেকে আমি- সরে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আমরা আমাদের বক্তব্য কিন্তু ওইখানে যেখানে চিপের ব্যাপারেও আমরা বললাম, এখানেও বাজেটে একটা অ্যাবসার্ড জিনিস যে ওখানে বেড়া তৈরি করে দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা চেষ্টা করছে ওখানে একটা দেয়াল করবে মেক্সিকোর সঙ্গে, যেটা একটা অ্যাবসার্ড জিনিস, যেটা হবে না।
এখানেও আমাদের 5,000 কিলোমিটার লাইন এখন মানে বর্ডার, সেখানে মানে বর্ডারের জন্য তাকে দেয়াল তোলা বা কাঁটা তার দেওয়ার জন্য ও কোনোদিন ঘেরা যাবে না। যেটা মেন করা উচিত ছিল সেটা দেখা যে এই দুটো রাজ্যে, মানে রাজ্য মানে কি, ওইখানে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে, এখানে বাণিজ্যটা বেশিরভাগই মানে ইললিগাল। হ্যাঁ। এইখানে ওইটাকে স্ট্রিমলাইন করাটা দরকার, মানে যে একটা পলিসি যেখানে সব যে ব্যবসাগুলো হয় সেই ব্যবসাগুলো সবগুলো শুড গো ইন দ্য লিগাল প্রসেস, গভর্নমেন্টের হবে, সেটা হয় না। সেইখানেই তো সবচেয়ে বেশি ওই মানে কাটা দাঁত দিয়ে এটা সমস্যার সমাধান করা যায় না। ওইটা করতে হবে। সে গরু পাচার হচ্ছে না কি চিনি পাচার হচ্ছে না কি পাচার হচ্ছে সেই জিনিসটা, পাচার হচ্ছে হ্যাঁ সেইটা আমরা দেখছি। আমাদের ব্রডার ডিবেট, আপনার পয়েন্টটা ঠিকই, কিন্তু আমি পয়েন্টটা এই কারণেই তুললাম, কোনো ইন্ডিকেশন ওখানকার নেই, মানুষ কোনো ইন্ডিকেশন নেই। মানে ধন সম্পত্তি মানে এত রাত্রিবেলায় এসে লুটপাট চলছে, হ্যাঁ। যে কারণে ওখানকার মানুষ হয়তো ভাবছে। তো আমরা তো কিছু, আমরা সবসময় শুনছি এটা দিলে জমি পেলে ওটা করে দেবো। হ্যাঁ, আমরা এখানে কয়েকটা স্টেট সম্বন্ধে রেফারেন্স পেয়েছি, আমরা যেরকম বিহার সম্বন্ধে রেফারেন্স পেয়েছি, পশ্চিমবঙ্গ তো সম্বন্ধে কোনো রেফারেন্স নেই। এক্স্যাক্টলি, আমি এই পয়েন্টটা, হ্যাঁ বলুন এবারে। আমি মার্জনা করবেন, আমি যাই বলবো পলিটিক্যাল হয়ে যাবে, কারণ স্বাভাবিকভাবে উনি সমস্ত কিছুই পলিটিক্যাল আঙ্গিকে বলছেন। এইবার যদি আপনি কাঁটাতারের কথা বলেন, না আমি কাটাতারটা না, না, আমি আসি। It is not a matter of budget. না, না, এখন। না, it's not a- আমরা হচ্ছে যে যেটা They are doing- স্পেসিফিক বিহারটা যেরকম বিহারের সম্বন্ধে বলা হয়েছে কি কি পাবে, হ্যাঁ, ডিটেলস বলেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি কিছু যদি আশা করে থাকেন সেটা বলুন না। আমি এটা তো ওই না পশ্চিমবঙ্গ, সেটা উনি শুনবেন, উনি তো বলছেন। না, না, মিস্টার ঢানানিয়া একটা কথা কিন্তু বলেছেন যে যদি এটার প্রভিশন ভবিষ্যতে থাকে তাহলে নিশ্চয়ই এটা ভাববে, তাহলে নিশ্চয়ই ভাবনা চিন্তা করছেন। ইজ আ ভেরি সিনিয়র লিডার। আমার কথা হচ্ছে আপনি কি এক্সপেক্ট করেছিলেন যে বেঙ্গলের জন্য বা ইস্টার্ন রিজিয়নের জন্য, সেটা ইস্টার্ন রিজিয়নের বা নর্থ ইস্টার্নে আপনি যদি দেখেন, ইস্টার্ন রিজিয়নের ডেভেলপমেন্টের জন্য এই বাজেটে যদি আপনি বেঙ্গলও ছাড়েন, কোঅপারেটিভ মুভমেন্ট নিয়ে একটা কথা বলা নেই। কোঅপারেটিভ মুভমেন্টের আমরা আশা করেছিলাম ইনকাম ট্যাক্সের যে প্রভিশন আছে, উনি কি বললেন, উনি তো সরকারের থেকে কোনো প্রতিশ্রুতি দেবেন না, এতগুলো এমপি কিছু করতে পারছেন না, আমি ওনাকে ছোট করছি না। সুতরাং স্বাভাবিকভাবে এই প্রতিশ্রুতিটা আমার কাছে কোনো ভ্যালু নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, ধরুন কোঅপারেটিভ মুভমেন্ট একটা বিরাট করে দাঁড়ায়, এখানে মানুষের কর্মসংস্থান অনেক বেশি হয়, মানুষ তার নিজের মালিক হয়। এই যে কোঅপারেটিভ মুভমেন্টের ব্যাপারে আপনি দেখবেন এই বাজেট বা দীর্ঘদিনের বাজেটে সেই পুরনো একটা আইনের দাম ধারণা নিয়ে চলছে। এবং আমি আপনাকে বললে হয়তো বলবেন, এখানে অনেকে বুঝতে চাইবেন না, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসে অনেক বলার পর তারা একটু আধটু দেখার চেষ্টা করছে, এইগুলো থাকা উচিত। আমি বলছি বাজেটটাকে তো আপনাকে বদবেস করতে হবে, ট্যাক্সের ছাড় দেওয়া মানে ইনকাম ট্যাক্স রিফর্ম হওয়া নয়। ব্রডবেস্ট বলতে কি বলতে চাইছেন? বদবেস হতে পারে আপনার আইনটা, যেটা আমরা প্রথম থেকেই বলছি না, সিম্পলিফিকেশন। পিপল এনিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাক্ট, তাহলে লিটিগেশন কমবে, অ্যাম্বিগুইটি কমবে। সেটা যতবারই আইনের চেঞ্জ হয়েছে, সিম্পলিফিকেশন যে সরল ফর্ম হয় ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে, সেখানে বলা হয়েছিল যে এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কোনো দরকার লাগবে না। স্পেসিফিক বাজেট দিনে বলা হয়েছিল, বিহার থেকে বোধহয় যিনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন শামসিনা, ইন মাই মেমোরি ইজ নট বিট্রেইং মি, কিন্তু দেখা গেল ওইটাই সবচেয়ে বেশি সিএদের লাগছে। সিম্পলিফিকেশন করছে ফর্ম একটা, তার অ্যানেকচার 21 পাতা, মানে 21 পাতা না পড়লে 1 পাতা করতে পারবেন না। আমি সরকারের দোষ এটাই যাচ্ছি না, মানে কে বিজেপি কে নন বিজেপি, কংগ্রেস সরকার, বাস্তবতা দাঁড়িয়ে নতুন ট্যাক্স কর্তা কী আসে তার জন্য অপেক্ষায় রইলাম। এবং আমি বলছি, আপনি যদি বাজেটে কোনো স্টেটের নাম নিলেন না, ঠিক আছে, একটা স্টেটকে রেফারেন্স দিচ্ছেন, ডাবল ইঞ্জিন, ইলেকশন আছে, তাহলে অন্য স্টেটরা তো বলবে আমরা বঞ্চিত হচ্ছি, বলতে তো বাধ্যই হবে। একটা জিনিস আমি নিশ্চয় সাভার ঢানানিয়া রাজনৈতিক তিনি যেহেতু এলো, কিন্তু 2026 যে বিজেপি গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই যে কালচার, এটা কংগ্রেস ইয়েতেও ছিলাম যে রেলমন্ত্রী হবে, সব রেলের প্রজেক্টগুলো ওখানে দক্ষিণ ভারতের থেকে একটা সময় এসেছে সব, এই যে একটা রিজিওনাল ইমব্যালেন্স তৈরি হয়ে রয়েছে, এটা একটা তো রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে বড়। আপনি যে বলছেন 8%, আপনার বিশেষজ্ঞ মানুষ তো 8%-এ পৌঁছতে গেলে কিন্তু এই রিজিওনাল ইমব্যালেন্সের এই কোয়েশ্চেন্সগুলো এখন বার্নিং ইস্যু। আপনি দেখুন যে কোনো জায়গায় আলোচনায় আপনার কিন্তু এই জায়গাটা বারবার করে স্কিপ করে যান। এটা হচ্ছে আমার মানে আসছি, একটা বিরতির সময় হয়েছে, একটা বিরতি, একটা ডেফিনেটলি আপনার কাছে সেই উত্তর চাইবো, কারণ বহু মানুষ আমাদের কাছে জানতে চাইছেন, পিসিআর থেকে বারবার এগুলো বলা হচ্ছে যে
রাজ্যের এই বিষয়টা কেন পশ্চিমবঙ্গে এখন একটা মানে ভোলাটাইল সিচুয়েশনসের মধ্যে অবস্থান করছে। এই সমস্ত জায়গা থেকে আপনি কোঅপারেটিভের কথা বলেছেন, দ্যাটস ভেরি গুড, যে একটা যে কর্মসংস্থানের যে প্রশ্নে এগ্রিকালচারে যে বিষয়ে তারা বলেছিল যে অনেকটা ন্যাচারাল ফার্মিংয়ের দিকে এগোনো হবে এবং যাতে ওখানে বেশি লোক নিয়োগ করা হয়, এই সমস্ত বিষয়গুলো আগামী সময়টায়। ফিরে এলাম বিরতির পর। নিঃসন্দেহে বাজেট নিয়ে আপনারা যারা দেখছেন এই চ্যানেলে অনেকগুলো মতামত বিভিন্ন ক্ষেত্রে আছে, অনেকে হোয়াটসঅ্যাপ করছেন। আমি প্রথমে একটি হোয়াটসঅ্যাপে একটু জেনে নিই। 12 লক্ষ টাকা পর্যন্ত যারা রোজগার করছেন, মূলত স্যালারিড যারা রয়েছেন, বেতনভোগ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে, এবং এটা রয়েছে মূলত একটু যারা চাকরি বাকরি করেন। আমার কথা হচ্ছে বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করেন, ফর্ম 16-এ যাদেরকে ইস্যু করা হয় তারাও কি ওই 12 লাখ টাকা অবধি ছাড় পাবেন, নীল ট্যাক্স হবে? হ্যাঁ, আমি আপনাকে একটু বুঝিয়ে বলে দিই, মানে সুবিধা হবে যারা প্রশ্ন করেছে, তাদের মনে অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম কথা, এই যে 12 লক্ষ টাকার যে ছাড়, সেটা কিন্তু বিজনেসম্যান, স্যালারিড পিপুল কিছু না। যার 12 লক্ষ টাকা রোজগার হবে, তার স্ট্যাটাস যাই হোক, মেবি সে কোম্পানি হতে পারে, কোম্পানি না, ইন্ডিভিজুয়াল HUF এর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হবে। যেমন সোল প্রোপ্রাইটারশিপ, তার বিজনেস আছে বা হি ইজ এ সোল প্রোপ্রাইটার, সে কিন্তু 12 লাখ টাকা ছাড়ে যাবে। এক। ওকে। 2 হচ্ছে, এই ইন্ডিভিজুয়ালের মধ্যে কেউ যদি বেতনভোগী হয়, তার ক্ষেত্রে 12,75,000 হয়ে যাবে। কেন এটা 75,000 হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশন স্যালারিতে দেওয়া হয় বলে ওই সুযোগটা ও পাবে। আর এইটাই হচ্ছে নিউ রিজাইমের সিস্টেম। ম্যাক্সিমামটাই হবে, তার কারণ যার 12 লাখের ইনকামে যাবে তার 75,000 চলে আসবে, ম্যাথামেটিক্যালি এসে যায়। এই 3 নম্বর হচ্ছে ফর্ম 16 এতে এখন যে আছে, যে ফর্মেটটা আছে, অনেক সময় ফর্ম চেঞ্জ হয়। ফর্মটা কিন্তু আইনের মাধ্যমে চেঞ্জ হয় না, রুলের মাধ্যমে চেঞ্জ হয়, মানে এক্সিকিউটিভ ডিক্লারেশন দিয়ে করে, নোটিফিকেশন দিয়ে করে। এই ফর্ম 16 এতেও অ্যাপ্লাই হবে, যে যার যদি 12 লাখ টাকার রোজগার হয়, যাকে আগে ফর্ম 16-এ দিত, তার ইনকাম যদি এমপ্লয়ি নাও হয়, তার ইনকাম নীল হবে। কিন্তু এখানে একটা কথা মানতে হবে, এটা নিউ ট্যাক্স রিজাইমই হচ্ছে, কিন্তু স্পেসিফিক্যালি বলি ওল্ড ট্যাক্সটা সিল হয়ে গেছে। ওকে, মানে এক কথায় হচ্ছে 12 লক্ষ টাকা অবধি ফর্ম 16-এ যাদের ক্ষেত্রে ইস্যু হয়, বিভিন্ন বেসরকারি অনেক সংস্থাদের রয়েছে, মিডিয়া হোক, IT সেক্টর হোক, বিভিন্ন ক্ষেত্রে তা এখনো পর্যন্ত তাদের পুরোপুরি কর ছাড় থাকবে একদম। আমি এবার একটু বলবো যে আমরা যদি ভারতবর্ষের 70% মানুষ যার উপর নির্ভরশীল এগ্রিকালচারাল সেক্টর, এবং হয়তো হতে পারে এই জায়গা থেকেই হয়তো একটা বড় কর্মসংস্থান বরাবরই আর কি এই জায়গাটাকে আগামী দিনে কি ভাবনা চিন্তা রয়েছে, বা বাজেটে ঠিক কী বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ডক্টর নির্মলা সীতারামন, একটু শুনে নেব। এগ্রিকালচারের উপর একটা জোর কতটা দেওয়া হচ্ছে, তার কারণ আর্থিক সমীক্ষায় এই বিষয়টা নিয়ে চর্চা হয়েছে। আমরা একটু শুনে নেব ঠিক কি বলেছেন তিনি। আচ্ছা মিস্টার ধানানিয়া, আপনি আমরা শোনাচ্ছি, কি বলবেন এই জায়গাটা ঠিক কংক্রিটলি একটু যদি একটু বুঝিয়ে দেন। এগ্রিকালচারের জন্য আপনি বিশেষ করে দেখেছেন যে দিয়ে আপনার আমাদের বাজেটটাকে যে আছে যেটা এগিয়ে যায়, ওখানে দুটো জিনিস থাকে। একটা থাকে যে আছে আপনার ডালগুলোকে বলতে পারি, আর একটাকে আমরা বলতে পারি ভেজিটেবল আছে, ফ্রুটস আছে। এইগুলোকে এবার যে আছে কী করে আমরা যে আছে এখানে উৎপাদন করতে পারি, এদেরকে কিভাবে আমরা সাপোর্ট করতে পারি, এইগুলোকে উনি উল্লেখ করেছেন। আমাদের অনারেবল ফাইন্যান্স মিনিস্টার এটাকে পরিষ্কার করে উল্লেখ করেছেন। ওনার আমার কথা যদি মনে করি আপনারা সবাই শুনেছেন, আরেকবার তাহলে একটু শুনে নিন, একটু শুনে নিন। হ্যাঁ হ্যাঁ, একদম রয়েছে। Prime Minister Dhan Dhanya Krishi Yojana, developing agri-districts program. Motivated by the success of the aspirational district program, our government will undertake a Prime Minister Dhan Dhanya Krishi Yojana in partnership with states. Through the convergence of existing schemes and specialized measures, the program will cover 100 districts with low productivity, moderate crop intensity,
and below average credit parameters. It aims to 1. Enhance agricultural productivity, 2. Adopt crop diversification and sustainable agricultural practices, 3. Augment post-harvest storage at the panchayat and block level, 4. Improve irrigation facilities, and 5. Facilitate availability of long-term and short-term credit. This program is likely to help 1.7 crore farmers. মানে রাজ্যগুলোকে এই যে মানে প্রোডাক্টিভিটি বাড়ানোর সব জন্য জায়গায় এবার ফেডারেল বলতেও কি আমাদেরকে বাদ দিচ্ছে, সব জায়গায় যেরকম প্রাইভেটগুলোকে ডাকছে ওইরকম এই রাজ্যগুলোকে বলছে তোমার দায়িত্ব আছে, তুমি তো এখানে, আমি তো তোমাকে 42% ডিভলিউশন দিয়ে দিচ্ছি, তোমরা ভাই কাজ করো, লোক তো তোমার আছে, তোমার রাজ্যে ওখানে থাকে, এদের জন্য কাজ করো, আর যে আছে আমরা সঙ্গে করে আমরা রয়েছি, আমরা করব। ডবল ইঞ্জিন হচ্ছে কি, যেখানে আমাদের সরকার আছে, যেখানে সরকার নেই, ওদের সঙ্গে সেম ট্রিটমেন্ট আছে। এক নম্বর, দুই নম্বর এই জায়গাটা একটু আপনি আর একটা কথা বলে দিই, এগ্রিকালচারের জন্য 1,71,000 crore প্রভিশন আছে এবারে। আপনার রুরাল ডেভেলপমেন্টের জন্য 2,66,000 crore রয়েছে। আর পার্টিকুলারলি যে আছে এর ছাড়া আপনার যে আছে শিপ ফিশিংয়ের জন্যে, আপনার এর ছাড়া ভেজিটেবলের জন্যে, এদের যে আছে আপনার শিপ নিয়ন্ত্রিত যে আছে ওয়্যার হাউসের জন্যে, এইগুলোকে সব রকমেরই যেতে যে আছে আমাদের মহিলাদের দেশের আমাদের বাড়ির বাজেটটাকে এদিকে ওদিকে না যায় ওর বেশ জন্য। ঠিক, মানে খুবই মানে আসলে ওনাকে আমরা যেভাবে বলছিলাম যে রাজ্য ভিত্তিক এবং স্পেসিফিক করলেন, প্রোডাক্টিভিটি, ক্রপ ডাইভার্সিটি, এগুলোকে মাথায় রেখে রাজ্যগুলোকে সঙ্গে নিয়ে এই প্ল্যানটা করতে চলেছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ তাহলে দিক বাজেটের, খুবই বড় মানে একটা দিক, গুরুত্বপূর্ণ। কিন্তু একটা জিনিস আমাকে ভাবতে হবে যে এটা প্রায় যেরকম ধরুন আমাদের যেরকম মডেল সিটি করা হয়েছে, যে যেটা করা হয়েছিল 100টা শহরকে আমরা ডেভেলপ করি, মানে এগুলো পাইলট প্রজেক্ট। দেখুন শহরে আরবান যে ডেভেলপমেন্টে আমাদের আরবান এরিয়াটার কত, সে তুলনায় আমাদের যে গ্রামের যে জায়গায় সেখানে 100টা গ্রাম কতটুকু, কত ইন্ডিয়ার কতটুকু স্পেস নিচ্ছে, এটা একটা মডেলের মতো বলা যেতে পারে। একটা জায়গা, যাই হোক সেই 100 ডিস্ট্রিক্টস মানে আমরা নিচে পড়ে 650 ডিস্ট্রিক্টস ইন ইন্ডিয়া, ভারতে আমরা কটা ডিস্ট্রিক্ট, 650, নট ইভেন 1/6। ঠিক আছে, এটা একটা মডেল হিসেবে না। হ্যাঁ, এগুলো বেসিক্যালি এই জিনিসটা তো কাম্য যে একটা কম্প্রিহেন্সিভ স্কিম থাকবে। কম্প্রিহেন্সিভ স্কিম একটা চেষ্টা করা হচ্ছে, এটার যদি মডেলটা যদি সাকসেসফুল হয় নিশ্চয়ই ওটা হেল্প করবে। কিন্তু আমাদের এই সম্বন্ধে সবসময় ডাউট থাকে যে যেই রকম লেভেলে পশ্চিমবঙ্গ আর কেন্দ্র যেরকম ঝগড়া করে বিভিন্ন মানে প্রজেক্ট নিয়ে, এর কৃষির ট্যাক্স আসবে না, কৃষি যে ইন্স্যুরেন্স সেটা রিচ করবে না, এটা রিচ করলে সে এখান থেকে একটা স্টেট, এটা বাঞ্ছনীয় নয় বোধহয়। সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি স্টেট এবং মানে সেন্টার যদি একসঙ্গে মিশে কাজ করে নিশ্চয়ই উন্নতি করবে। এই মানে ধরুন যদি স্পেসিফিক্যালি পশ্চিমবঙ্গের পরিষ্কার করে বললেই যে স্টেট সেন্টার মিলে কাজ করবে, সেটা হলে খুব ভালো। কিন্তু এটাও নিতে হবে যে এটা কিন্তু একটা জাস্ট পাইলট প্রজেক্ট। 600-700 যে আমাদের ডিস্ট্রিক্ট আছে তার মধ্যে আমাদের তাদের নেওয়া হচ্ছে 100টা। ইট ইজ 1/6 অফ দি এন্টায়ার কান্ট্রি। দেখা যায় ওটা তো সবাই রেপ্লিকেট করা যাবে। আপনি যে বলছেন এখনো যে কাজ করার জন্য এখনো যে আছে, আজকে গিয়ে কালকের মধ্যে কয়েক হাজার কোটি টাকা রুরাল ডেভেলপমেন্টে যে আছে কেন্দ্র সরকারই বলছে, রাজ্য সরকারই বলছে আমরা টাকা পেতে যাচ্ছি। আপনার যে আছে একটা কথা আমরা দেখেছি কি, যে কোনো রাজ্য সরকার যে আছে বিজেপি না থাকলেও সাউথে যদি দেখেন কি ওরা কিভাবে যে আছে নিজের যে আছে কোনোদিন ঝগড়া করে না। আমাদেরকেও এরকম ওটাকে নিয়ে চিন্তাভাবনা নিয়ে যদি আমরা করি, আমরা এগোই, তাহলে যে আছে আর এখন ভাবছে এগুলো করলে নিশ্চয়ই যে আছে সব বেনিফিটগুলো যে কেন্দ্র সরকার দিতে চেয়েছে ওইগুলোকে আমরা পাবো। মানে এটা 100টা জেলাতে এখন এটাকে হবে। এছাড়া এইটা আরেকটু বাড়লে হয়তো, তার কারণ হচ্ছে আপনি মানে 5 ট্রিলিয়নে 2027 যেটা আর কি প্রধানমন্ত্রী নিজে বলছেন আর কি, সেটা করতে গেলে কিন্তু এগ্রিকালচার, কেন আমরা যদি বিগত 4-5 বছরগুলো দেখি বা করোনার সময় একটা ডিজাস্টার থেকে ভারতবর্ষের এগ্রিকালচারাল প্রোডাক্টসগুলো একটা বড় রকম কিন্তু ভূমিকা রেখেছে। সার্ভিস সেক্টরের ক্ষেত্রেও মানে যে জায়গাটা এইটা আপনি কি মনে করেন সার্ভিস সেক্টরের ক্ষেত্রে কোনো এই বাজেটে যতটুকুনি আর কি যদি আমরা গো থ্রু করি আগামী দিনে
কম্পিউটার রিলেটেড, কারণ এক্সপোর্টের প্রায় 70% ওটাই দখল করেছে ভারত, যে রপ্তানি করেছে। সেই জায়গাটায় আরেকটু কি আগামী সময়টায় আপনি কতটা আশাবাদী যে এই ক্ষেত্রে ভারতের অর্থনীতির একটা বড় মোড় ঘোরাতে পারে? দেখুন, সার্ভিস সেক্টর এখন তো ওটাই গ্রোথ এরিয়া, কিন্তু আমরা সার্ভিস সেক্টরে এমন একটা জিনিস হচ্ছে যে আমরা কি সার্ভিস সেক্টর বলে মানে মানুষকে এক্সপোর্ট করছি, মানে এরকম একটা প্রশ্ন উঠে যাচ্ছে আর কি। মানে এটা ঠিক যে আমরা স্কিল যেটা আমরা দিচ্ছি অন্য স্টেটে, অন্য দিচ্ছি, অন্য কান্ট্রিতে দিচ্ছি, সেটা মানুষ ওরিয়েন্টেড না, সার্ভিস মানে স্কিলটা যেন ভাবা হয়। মানে এরকম একটা যেরকম তাদের কি বলে, যাকে বলে তাদের যে দেওয়া হচ্ছে কি বলে যে এই H1 ভিসা, এইসব যে প্রসঙ্গ, এটাকে মানুষকে অনেকটা ওই প্রোডাক্ট হিসেবে নেওয়া হচ্ছে আর কি। এই জিনিসগুলো কিন্তু ভাবতে হবে। এটা ঠিক যে এআই এইসব বিষয়ে যে কোনো ভয়টা আসছে যে চাকরি কমে যাবে, চাকরি তো যখন কম্পিউটার এসেছিল সবাই তো বলেছিল চাকরি কমে যাবে, কিন্তু সে এটা এখানেও তাই যে এক ধরনের চাকরি কমবে কিন্তু আরেক ধরনের চাকরি বাড়বে, সেইটা ভেবেই করতে হবে। স্কিলস ডেফিনেটলি আমাদের এক্সপোর্ট করতে হবে, সার্ভিস সেক্টরে আরো জায়গা বাড়বে, মানুষের রিস্কিলিং এর প্রয়োজন আছে, সেসব দিকগুলো নজর দিতেই হবে। সার্ভিস সেক্টর ইজ ডেফিনেটলি দ্য গ্রোথ এরিয়া। ভারতবর্ষের সেই জিনিসগুলো দেখতে হবে, কিন্তু কোন কোন জিনিস স্কিলগুলো দরকার আমাদের, কি কি ইজ এক্সপোর্টেবল, কিন্তু আমাদের সবসময় ওইটা ভাবতে হবে যে স্কিলটাকে ওই স্কিল হিসেবে না হয়, সার্ভিস সেক্টরটাকে ওটাকে মানে মানুষ এক্সপোর্ট করার ব্যাপারটা যেন না আসে, সেই দিকে একটা কিন্তু মানে রেমিটেন্স পাবো শুধু ওই লক্ষ্য আর কি। মানে একটা ন্যাশনাল মিশন ফর টয়েস করছে, খেলনা, এটা বিরাট এক্সপোর্টের সম্ভাবনা। আর এখানে আমাদের পানাগড়ে যে আছে সিলিকন রাবার, যেটা এখন একটা প্রজেক্ট করছে, এটা একটা বেসিক র মেটেরিয়াল ফর দ্য খেলনার জন্য, টয়েজের জন্য। আমরা যে জিনিসগুলোকে দেখে নিয়ে আমরা কোন কোন জায়গাতে যে আছে আমরা এর অ্যাডভান্টেজ নিতে পারি, আমরা কোন কোন ক্ষেত্রে কাজ করতে পারি, কোথায় যে আছে আমাদেরকে কেন্দ্র সরকার চেয়েছে কি কোনটা আমরা নিজেরা এক পা বাড়িয়ে দিয়ে আমরা যে আছে ওখানে গিয়ে আদায় করে নিয়ে আসতে পারি, এর উপরে চিন্তা করলে আমি এটা মনে করি কি যে আছে আমরা যে আছে একটা ইন্ডিভিজুয়ালও আমরা পশ্চিমবঙ্গ রাজ্য যে আছে এটাও অন্য অগ্রগতি দিয়ে এগোতে পারবে। আমি একটু এবার আপনার কাছে আসার আগে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বার্নিং ইস্যু সব সময় এটা হচ্ছে যে আমরাও ভাবছি, আলোচনা থেকে বারবার বুঝে নেওয়ার চেষ্টা করছি যে কিভাবে এমপ্লয়মেন্ট জেনারেশনসের জায়গাটা ভারতবর্ষে যারা প্রচুর সেমি স্কিল্ড, আনস্কিল্ড, তাদেরকে এই ক্ষেত্রে আমি এসএমই সেক্টর বা এই ক্ষেত্রের কেন্দ্রীয় অর্থমন্ত্রী ডক্টর নির্মলা সীতারামন বরাবরই হয়েছে, এবং যারা ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে যুক্ত প্রচুর বিগত 4-5 বছরের মধ্যে একটা অনেক ছাড়, এবং সেটাকে এবং সেখানে যে ধরনের গবেষণা বা যে ধরনের রিচার্ডই হচ্ছে তাতেও একটা বড় হয়েছে, এবং এমপ্লয়মেন্ট জেনারেশনেরও একটা বড় জায়গা রয়েছে। এবারে কি কোনো বাড়তি কোনো ইম্পেটাস তাদের জন্য দেওয়া হলো, বাড়তি কিছু সুবিধা কি বলছেন ডক্টর নির্মলা সীতারামন? একটু এই বিষয়ে নজর রাখবো। India Post will also be transformed as a large public logistics organization. This will meet the rising needs of Vishwakarmas, new entrepreneurs, women, self-help groups, MSMEs, and the large business organizations. Our government will provide support to NCDC for its lending operations for the cooperative sector. MSMEs as the second engine. Now I move to MSMEs as the second engine, which encompasses manufacturing and services with a focus on MSMEs numbering 5.7 crores. Currently, over 1 crore registered MSMEs, employing 7.5 crore people and generating 36% of our manufacturing, have come together to position India as a global manufacturing hub. With their quality products, these MSMEs are responsible for 45% of our exports. To help them achieve higher efficiencies of scale, technological upgradation, and better access to capital, the investment and turnover limits for classification of all MSMEs will be enhanced to 2.5 and 2 times respectively. This will give them
the confidence to grow and generate employment for our youth. The details are given in Annexure D. স্কিলে বলেছে স্কিলের জন্য সেন্টার ফর এক্সেলেন্স করবে, আপনার ভারত ভাষা প্রকাশন সমিতি স্কিম করেছে। আমরা যে জিনিসগুলোতে যে আছে খুব দক্ষ আছি, যে জিনিসগুলো আমরা করতে চাই, দি থিংস উইচ আর ক্লোজ টু আওয়ার হার্ট। প্রায় 4-5টা বাজেটেই শুনেছি যে ভারত হতে চাইছে যে একদম ম্যানুফ্যাকচারিং হাব অফ দ্য ওয়ার্ল্ড। এবার করে এবারও বলছেন, কিন্তু এবার মিশন করেছে, ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং মিশন করে দিয়েছে। ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং মিশন করে দেওয়া মানে ওর জন্য যে আছে ফান্ড অ্যালটমেন্ট হয়ে গেছে, আপনি ওর ভিত্তিতে কিভাবে কি করতে চান এটা তো আদায় করার আর এখানে কাজ করার তো আপনার উপরে নির্ভর করছে। সরকার যে আছে বলে দিয়েছে কি আমি ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং মিশন করছি, বলে দিয়েছে কি আমি অটল টিঙ্কারিং ল্যাব ইন দি গ্রামীণ স্কুলে করছি ল্যাব, ওখানে ওদেরকে গবেষণা করবার জন্য। ভারত ভাষা প্রকাশন স্কিম করছি, আমরা স্কিল ডেভেলপমেন্ট করছি। যে আইআইটিগুলো ইয়াং আছে ওই আইআইটি 5টা আইআইটিকে দিয়ে নিয়ে ওদের ক্যাপাসিটি যে আছে আমরা বাড়াচ্ছি। হ্যাঁ, প্রচুর আইআইটি এবং হচ্ছে মেডিকেলের জন্য সব জায়গায় বেশ মানে চেষ্টা মানে হচ্ছে। উনি বললেন এইটাতে আপনি যদি এটা সত্যি একটা সাকসেসফুল হয় তাহলে তো দেশে বেকার থাকার সম্ভাবনা আমার তো কি নয়। শুভকামনা রইল এইগুলো যেন সাকসেসফুল হয়, শুভকামনা রইল। লাস্ট 10 বছর বাজেটে আপনি দেখুন এরকম প্রচুর ফান্ড অ্যালোকেট হয়েছে, সব হয়েছে। আপনি যেটা নিজেই বললেন এসএমইসির প্রবলেমটাকে তো আপনাকে ধরতে হবে। আপনি টাকা বললেন এত দিয়েছে, সেই টাকাটা শুনতে হয়তো বড়, বা এগ্রিকালচার সেক্টরে যেটা বললো উনি মডেল এই জায়গায় আপনাকে ভাবতে হবে এসএমইস অনেকগুলো আপনার প্লাস পয়েন্ট আছে। আপনার রপ্তানিতে 36% তারা অ্যাট্রিবিউট করে, 45 বললো, 45 এবং এসএমইসে প্রচুর লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি হয়। জেনারেশন যত এমপ্লয়ি যোগ করা মানে শুধু এমপ্লয়মেন্ট হওয়া তো নয়, তাদের হাতে যত টাকা আসবে তাদের সেভিং তো অত বেশি হয় না, সেইটা বাজারে খরচ করবে। আপনি যদি ইকোনমিক্সের ইনভিজিবল হ্যান্ডস অফ ইকোনমিতে চলে যান, অ্যাডাম স্মিথ যেটা শুরু করেছিল, সো ইকোনমির গ্রোথটা বাড়বে। এই জায়গায় দাঁড়িয়ে এসএমইর মেন প্রবলেম অ্যাজ অন টুডে ডিমানিটাইজেশন অ্যান্ড ওই আমাদের কি এখনো কাটিয়ে উঠতে পারেনি এখন না, যে এই রক্ত স্বল্পতায় ভুগছে। এবং আপনি জিএসটি যে আইনটা ফ্রেম করছেন সেই ফ্রেমটা তার কোনো থ্রেশহোল্ড লিমিট নেই, মানে ছোটকেও এত কিছু মানতে হবে বড়কে, এটা তো একটা থ্রেশহোল্ড লিমিট থাকা উচিত ছিল, যেটা আগে সার্ভিস ট্যাক্সে ছিল। জিএসটিতে আগে যদি ভ্যাট ছিল একটা থ্রেশহোল্ড লিমিট থাকে। ধরুন এসএমইর ক্ষেত্রে এত লোক রেখে, এত সিএ রেখে, এত লয়ার রেখে ওই ফর্ম, আপনি যদি ফর্মটা দেখেন এটা কামবারসাপ, কোনো সরকারকে ক্রিটিসিজম নয়, এইগুলো আমাদের বুঝতে হবে যে সরকারের অবজেক্টিভ যদি এটা তো ভালো বলছেন আপনি, ঠিকই তো। এই সমস্যাগুলো তো আমিও শুনেছি স্মল মিডিয়াম সেক্টরে কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পাবো। আমি একটু পিসিআরকে বলবো আমাদের চেম্বার অফ কমার্সে যারা রয়েছেন তাদের কিছু প্রতিক্রিয়া যদি এই সময় নেওয়া যায় একটু। আর এদের বেসিক হচ্ছে রক্ত স্বল্পতা, মানে ফান্ডের একটা প্রবলেম রয়েছে, ডিমানিটাইজেশন, তারপর আমাদের ওই করোনা হলো, তারপর থেকেই চলছে। সেই রঘুরাম রাজন থেকে সবাই বলছে যে ইউ উইল হ্যাভ টু ফান্ড দ্য লিকুইড মানি টু দেম টু সার্ভাইভ, টু ডিজেনারেট দেয়ার প্রোডাকশন অ্যাক্টিভিটি। আমি অনেকগুলো জানি, অনেক জায়গায় ছোট ছোট হাবে গেছি, নানা কারণে গেছি। আমি আপনাকে বলছি দ্যাটস আ রাইট। এই এত কিছুর মধ্যে এসএমইকে যদি ধরা যায় আমরা কিন্তু ইকোনমির একটা ভালো জায়গায় যাব। আপনাকে আরেকটু সময় নিয়ে নিচ্ছি। ধরুন আপনি ভেবে নিন 5 ট্রিলিয়ন হয়ে গেছে 8 বছরে, আপনাকে কি দেখতে হবে প্রতিটা মানুষের মাথা পিছু আয় কত। এই জায়গায় যদি দেখা যায় 100 টাকা রোজগার করে একজন 90 টাকা করে আর বাকি 9 জন 2 টাকা 4 টাকা, রক্তটা মাথায় উঠে গেলে হবে না। আর আপনি রিজিওনাল ইমব্যালেন্সেস বলছেন, একটা মানুষের দেহে যদি একটা হাত খুব মোটা হয়ে যায় ইটস এ সাইন অফ ক্যান্সার। আমাদের এই রিজিওনাল ইমব্যালেন্সেসে পলিটিক্যাল থাকুক আর না থাকুক এই হচ্ছে। আমি এখানে মিস্টার দাশগুপ্ত এটা একটা খুব যে এই যে বৈষম্য, এই যে ভয়ঙ্কর একটা বৈষম্য একটা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, মানে ইভেন এগুলো সারা পৃথিবী এখন এটা নিয়ে বলা বলি করছে। এই জায়গাটা একটা ইঙ্গিত করলেন যে 5 ট্রিলিয়ন তো হলো, কিন্তু মাথা পিছু আয় বা হচ্ছে এলিভেশনস, যদিও অনেকে যারা খুবই অতি দরিদ্র ছিল তাদের একটা এলিভেশনস হয়েছে, সেটা প্রায় 24% মতো কালকেই পড়ছিলাম এই বিষয়টা। কিন্তু এটাকে খুব সিনসিয়ারলি ভাবার মতো মানসিকতা সরকার বা অন্যান্য স্টেক হোল্ডার যারা রয়েছে, ট্রেড ইউনিয়নিস্ট
ইন্টালেকচুয়ালস বিভিন্ন জায়গায় যারা এটা রয়েছে, এইটা কি খুব একটা গভীর একটা জায়গা যেটা ইনইকুয়ালিটিটা যে জায়গাটায় আর কি রয়েছে? না, এটা তো বটেই যে ইনইকুয়ালিটিটা ভারতবর্ষে যতটা প্রকট হয়তো অন্য দেশে অতটা নয়, মানে আমাদের দেশে ওই মানে আমি আপনাকে ছোট্ট ধরে দিচ্ছি, অক্সফাম রিপোর্টে দেখুন আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমাদের অক্সফাম রিপোর্টে কনসেন্ট্রেশন ও ওয়েলথের ক্ষেত্রে যেটা ট্রিলিয়ন হলেও কিচ্ছু হবে না, আমি নৈরাজ্যবাদী নয়, তার আমাদের জায়গাটা দেখুন আমরা ওই পাকিস্তান বাংলাদেশ ওই 100-র কাছে আছি। আচ্ছা, আমি সেটা ওই তাদের আবার জায়গাটা লিস্ট উইথ করাপশন explain করি যে হ্যাঁ উনি যে করবেন। ব্যাপারটা বলুন। যে ব্যাপারটা এটা ঠিক যে আমরা একটা জিনিস আমরা এই বাজেটে দেখতে পাচ্ছি, গতবার বা তার আগে যে প্রধান যে মানে সমালোচনা যেটা ছিল, এই বাজেট হচ্ছে বড় বড় শিল্পর জন্য, ছোট ছোট শিল্প অর্থাৎ এমএসএমইর জন্য কোনো নজর নেই। এইবার কিন্তু চেঞ্জ হয়েছে, তো দেখা যাচ্ছে যে এই এভলিউশনটা মানে অর্থাৎ ক্রিটিসিজমটা কিন্তু অ্যাবজর্ব, উইচ ইজ আ গুড সাইন, যে ব্যাপারটা এই যে আর এই এমএসএমই ধরা মানে হচ্ছে গিয়ে ইনইকুয়ালিটিস যে সোর্স, মানে আমরা যে ওই বড় জিনিসের মধ্যে ছাড়াও যে ছোট ছোট এখানে যে এত লোক চাকরি করে এবং সবাই জানে যে এটা হচ্ছে ব্যাকবোন, মানে ভারতবর্ষের অর্থনীতি এটাই ব্যাকবোন এমএসএমই, সেইটা যদি নজর দেওয়া যায় সেটা সেন্ট্রালি হোক বা মানে স্টেটেও, স্টেট ওয়েস্ট বেঙ্গল সবসময় এমএসএমইর উপর জোর দিয়েছে এবং সেটা সেন্টার কেন দেয় না তার জন্য এটা একটা গ্রিভেন্স ছিল। তো এবার দেখা যাচ্ছে লাস্ট তিনবার এসএমই তে ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট হয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়ে, এইবার যে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে। নজরটা দিয়েছে সেটা ভালো লক্ষণ। তো একটা বলা যাবে যে এইটা মানে বোধহয় এই যে প্রথম নজরটা step। আপনি বলছেন দিয়েছে, এটা ভালো লক্ষণ। মানে যেভাবে কর্পোরেট ট্যাক্স গুলো মানে বিক্স সেটা যেভাবে ছাড় পেয়েছে, সেই তুলনায় তাদের পারফরমেন্স বা ওয়েলথ কনসেন্ট্রেশনে তারা যে দক্ষতা মানে প্রমাণ করেছে, সেই জায়গাটায় এসএমই এই আপনি কি বলতে চান এই বাজেটেই, এই 2025-26 এই বাজেটে এই জায়গাটার একটা ঠিক মতো আপনি দিশা দেখতে পাচ্ছেন? না, এটা আমার ধারণা এটা শুরু, মানে এটা নজরই দেওয়া হয়েছিল না, এখন এটাকে নজর দেওয়া হচ্ছে। Okay. এখন এটাকে মানে রাটিফিকেশন করতে হবে, এটার কিভাবে এটা গ্রোথ কি করে হয়, এটা যদি গ্রোথটা হয় বা এটার জন্য একটা যদি ন্যাশনাল প্ল্যান তৈরি হয় তাহলে কিন্তু ইনইকুয়ালিটি অনেকটাই ট্যাকল করা যাবে। এটা দুর্দান্ত। এইটাই আসলে আমরা মানে করছে যে একটা পলিটিক্যাল স্টেবিলিটি, বিশ্বর যে পরিস্থিতি এখন রয়েছে এবং তার সাথে ইনইকুয়ালিটির কোয়েশ্চেনে যেভাবে এসএমই সেক্টরকে ইম্পেটাস, আমি তো তাদের হয়ে সওয়াল করব, যেহেতু তারা কর্মসংস্থান দিয়েছে এবং কঠিন করে তাদের আরো বেশি ইনসেন্টিভস তাদের ক্ষেত্রে, এবং তাদের হয়রানি মুক্ত যেটা আপনি বললেন, এবং কোন রকম পলিটিক্যাল ভিন্ডিকটিভনেস অনেক ক্ষেত্রে দেখা যায় ইডি সিবিআই দিয়ে তাদেরকে যথেষ্ট হ্যারাস কিন্তু করা। মিস্টার ধানানিয়া মানে এটা কোনো পলিটিক্যাল আমার নয়, একটু বার করেছি মানে সবার ভালো লাগবে। অক্সফাম রিপোর্ট বলছেন 10% অফ দ্য ইন্ডিয়ান পপুলেশন হোল্ড 73% অফ দ্য টোটাল ন্যাশনাল ওয়েলথ। মানে ইউ ক্যান এইটা কিন্তু তথ্যটা এই তথ্য নিয়ে কোনো আলোচনা, ব্যাপারটা হচ্ছে কি আমাদেরকে যেটা দেখা উচিত ওটা আমাদেরকে একটা কি কোন রাজ্য কি কত মাথা পিছনে যে ইনকাম করছে আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা 27 অনেক এটাকে নিয়ে কি করে পশ্চিমবঙ্গের কথা পশ্চিম সব রাজ্যের এটা ইট ইজ নট, আই এম নট টকিং অফ এখানে, আমাদেরকে ওটা দেখুন। আপনার প্রত্যেকটা রাজ্য যে আছে নিজে মানুষের জন্য, নিজে যে আছে লোকের জন্য মাথা পিছনে ইনকাম বাড়াবার জন্য ওরা প্রয়ত্নশীল আছে, সবাইরা যদি ওটা হয় তাহলে আমরাও লাভ পাবো, দেশও লাভ পাবে। ওনার কথার সাথে আমি একমত। গুজরাটের মাথা পিছু আয় আমাদের চেয়ে অনেক কম, অনেক, তাহলে বেঙ্গলের চেয়ে কম, এগুলো তো দেখে নেবে। হ্যাঁ মানে দিয়ে দিলাম, স্ট্যাটিস্টিক্সটা দিয়ে দিলাম। ওখানে এটা কিন্তু রাজনীতি নয়, শুনুন এইটাকে যে আছে দেখি উনি কিছু মাইন্ড করছেন না, মাইন্ড কেন করবে? আমি এটা ফ্যাক্ট, মানে কেন্দ্রীয় সরকারের যে আমি এটাই বলছি যে ফ্যাক্ট যেটা রয়েছে, তাহলে আর আমাদের কষ্টের কারণটা কেন হয় কি চাকরি পাচ্ছি না, মাথা পিছনে ইনকাম যদি ওর থেকে বেশি হয় মানে যথেষ্ট নয়, শুনুন যথেষ্ট নয়। মাথা পিছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এই বাজেট নিয়ে তার বক্তব্য রাখছেন, সেই বক্তব্যের দিকে এবার আমরা একটু নজর রাখি। साथियों, आमतौर पर बजट का फोकस इस बात पर रहता है कि सरकार का खजाना कैसे भरेगा, लेकिन ये बजट उससे बिल्कुल उल्टा है। लेकिन ये बजट देश के नागरिकों की जेब कैसे भरेगी,
देश के नागरिकों की बचत कैसे बढ़ेगी और देश के नागरिक विकास के भागीदार कैसे बनेंगे, ये बजट इसकी एक बहुत मजबूत नींव रखता है। साथियों, इस बजट में रिफॉर्म की दिशा में महत्वपूर्ण कदम उठाए गए हैं। न्यूक्लियर एनर्जी में प्राइवेट सेक्टर को बढ़ावा देने का निर्णय बहुत ही ऐतिहासिक है। ये आने वाले समय में सिविल न्यूक्लियर एनर्जी का बड़ा योगदान देश के विकास में सुनिश्चित करेगा। बजट में रोजगार के सभी क्षेत्रों को हर प्रकार से प्राथमिकता दी गई है। लेकिन मैं दो चीजों पर ध्यान आकर्षित करना चाहूंगा। उन रिफॉर्म्स की मैं चर्चा करना चाहूंगा जो आने वाले समय में बहुत बड़ा परिवर्तन लाने वाले हैं। एक, इंफ्रास्ट्रक्चर स्टेटस देने के कारण भारत में बड़े शिप्स के निर्माण को बढ़ावा मिलेगा। आत्मनिर्भर भारत अभियान को गति मिलेगी और हम सब जानते हैं कि शिप बिल्डिंग ये सर्वाधिक रोजगार देने वाला क्षेत्र है। उसी प्रकार से देश में टूरिज्म के लिए बहुत संभावना है। महत्वपूर्ण 50 टूरिस्ट डेस्टिनेशन, वहां पर जो होटल्स बनाएंगे उस होटल को पहली बार इंफ्रास्ट्रक्चर के दायरे में लाकर टूरिज्म पर बहुत बल दिया है। इससे हॉस्पिटैलिटी सेक्टर को, जो रोजगार का बहुत बड़ा क्षेत्र है, और टूरिज्म जो रोजगार का सबसे बड़ा क्षेत्र है, एक प्रकार से चारों तरफ रोजगार के अवसर पैदा करने वाला एक क्षेत्र को ऊर्जा देने वाला काम करेगा। आज देश विकास भी विरासत भी इस मंत्र को लेकर चल रहा है। इस बजट में भी इसके लिए भी बहुत महत्वपूर्ण और ठोस कदम उठाए गए हैं। 1 करोड़ पांडुलिपियों के लिए संरक्षण के लिए, मैन्युस्क्रिप्ट के लिए ज्ञान भारतम मिशन लॉन्च किया गया है। साथ ही भारतीय ज्ञान परंपरा से प्रेरित एक नेशनल डिजिटल रिपोजिटरी बनाई जाएगी। यानी टेक्नोलॉजी का भरपूर उपयोग किया जाएगा और हमारा जो परंपरागत ज्ञान है उसमें से अमृत निचोड़ने का भी काम होगा। साथियों, बजट में किसानों के लिए जो घोषणा हुई है वो कृषि क्षेत्र और समूची ग्रामीण अर्थव्यवस्था में नई क्रांति का आधार बनेगी। पीएम धन धान्य कृषि योजना के तहत 100 जिलों में सिंचाई और इंफ्रास्ट्रक्चर का डेवलपमेंट होगा। किसान क्रेडिट कार्ड की लिमिट 5 लाख तक होने से उन्हें ज्यादा मदद मिलेगी। साथियों, अब इस बजट में 12 लाख रुपए तक की आय को टैक्स से मुक्त कर दिया गया है। सभी आय वर्ग के लोगों के लिए टैक्स में भी कमी की गई है। इसका बहुत बड़ा फायदा हमारे मिडिल क्लास को, नौकरी पेशे करने वाले जिनकी आय बंधी हुई है ऐसे लोगों को, मिडिल क्लास को इससे बहुत बड़ा लाभ होने वाला है। उसी प्रकार से जो नए नए प्रोफेशन में आए हैं, जिनको नए नए जॉब मिले हैं,
इनकम टैक्स की ये मुक्ति उनके लिए एक बहुत बड़ा अवसर बन जाएगी। साथियों, इस बजट में मैन्युफैक्चरिंग पर 360 डिग्री फोकस है ताकि एंटरप्रेन्योर्स को, एमएसएमईज को, छोटे उद्यमियों को मजबूती मिले और नई जॉब पैदा हो। नेशनल मैन्युफैक्चरिंग मिशन से लेकर क्लीन टेक, लेदर, फुटवियर, टॉय इंडस्ट्री जैसे अनेक सेक्टर्स को विशेष समर्थन दिया गया है। लक्ष्य साफ है कि भारतीय प्रोडक्ट्स ग्लोबल मार्केट में अपनी चमक बिखेर सके। साथियों, राज्यों में इन्वेस्टमेंट का एक वाइब्रेंट कॉम्पिटिटिव माहौल बने, इस पर बजट में विशेष जोर दिया गया है। एमएसएमईज और स्टार्टअप के लिए क्रेडिट गारंटी को दोगुना करने की घोषणा भी हुई है। देश के एससी, एसटी और महिला जो नए उद्यमी बनना चाहते हैं उनको 2 करोड़ रुपए तक के लोन की योजना भी लाई गई है, और वो भी बिना गारंटी। इस बजट में न्यू एज इकोनॉमी को ध्यान में रखते हुए गीग वर्कर्स के लिए बहुत बड़ी घोषणा की गई है। पहली बार गीग वर्कर्स का ई श्रम पोर्टल पर रजिस्ट्रेशन किया जाएगा। इसके बाद इन साथियों को स्वास्थ्य सेवा और दूसरी सोशल सिक्योरिटी स्कीम्स का लाभ मिलेगा। ये डिग्निटी ऑफ लेबर, इसके प्रति श्रम एव जयते के प्रति सरकार के कमिटमेंट को दर्शाता है। रेगुलेटरी रिफॉर्म से लेकर फाइनेंशियल रिफॉर्म्स, जन विश्वास 2.0 जैसे कदमों से मिनिमम गवर्नमेंट और ट्रस्ट बेस्ड गवर्नेंस के हमारे कमिटमेंट को और बल मिलेगा। साथियों, ये बजट न केवल देश की वर्तमान आवश्यकताओं को ध्यान में रखता है, बल्कि हमें भविष्य की तैयारी करने में भी मदद करता है। स्टार्टअप के लिए डीप टेक फंड, जियोस्पेशियल मिशन और न्यूक्लियर एनर्जी मिशन ऐसे ही महत्वपूर्ण कदम है। मैं सभी देशवासियों को एक बार फिर इस ऐतिहासिक पीपल्स बजट की बधाई देता हूं, और फिर एक बार वित्त मंत्री जी को भी बहुत बहुत बधाई देता हूं। बहुत बहुत धन्यवाद। আমরা বসে বসে বাড়িতে বসে এইগুলো আমরা শুনলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এই বাজেট সম্পর্কে একেবারে পজিটিভ নোটে তিনি খুবই উচ্ছ্বসিত কতগুলো জায়গা। আমরা যদি খুব দ্রুত একটু, কারণ এবার একটু সময়টা এবারও আপনার কাছে আমি শেষে আসছি, আপনাকে দিয়ে শুরু করছি। আমরা যে যে বিষয়গুলোকে নিয়ে চর্চা করলাম, গিগ ইকোনমি তার ক্ষেত্রে একটা দিশা করেছেন, কিন্তু আপনার যে বক্তব্য শুনে যেটা আমার বারবারই মনে হচ্ছে একটা নতুন ওরিয়েন্টেশন কিন্তু এই 2025-এর বাজেটের শুরুয়াতটা হচ্ছে কতগুলো জায়গায়, সেটা আপনি ইমিডিয়েটলি লোকেট করে দিয়েছেন যখন যখন। তথাপি আর যদি কিছু জায়গা থাকে মনে হয় যে যে এটা খুব একটা ইন্টারেস্টিং টার্ন নিতে পারে, যেটা দেশের জন্য ভালো হতে পারে, সমাজের জন্য, মানুষের জন্য ভালো হতে পারে, সেই জায়গাটায় না, এটা এটা আমি যেটা একটা বড় দিক দেখা যাচ্ছে যে যেই সমালোচনাগুলো হচ্ছিল যে গ্রাউন্ড লেভেলে রিচ করে না, হ্যাঁ, এটা কিন্তু প্রথমেই প্রাইম মিনিস্টার বললেন যে যে কি করে টাকা রোজগার করব বা কি করে খাজানা কিভাবে ভরা হবে সেটা একেবারে উল্টো বাজেট, এবং সেটা কনসিয়াসলি করা হয়েছে। বোঝা যাচ্ছে যে গ্রাউন্ড লেভেলে রিচ করার একটা চেষ্টা আছে। এই যে অন্তত একটা চেষ্টা যে এই টোটালি যে যে কর্মচারী সেটা সংখ্যা বিশাল, মানে কত
তার জন্য বলে অন্তত সংখ্যা জানার জন্য একটা ওয়েবসাইট করা এবং সেখানে মোটিভেট করে সবাইকে ওই এনরোল করানোর ব্যাপারে, কারা গিগ ওয়ার্কার্স, কারা এই মানে টেম্পোরারি ওয়ার্কার্স কত আছে, কোথায় আছে, এর একটা মানে একটা তো নিশ্চয়ই একটা ফোলিও বা একটা রেজিস্টার তৈরি করা দরকার। একটা অন্তত চেষ্টা করছি সেটা, তারপর সে তাকে কি কতটা কি হেল্প দেওয়া হবে, হেল্প দিতে গেলেও তো আমি টাকা নিয়ে বসে ডেফিনেটলি আমি একটা এবার একটু মানে করছি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা যারা অনেকদিন ধরে আমি একটা পড়ছিলাম যে ভারতবর্ষে একটা সময় যদি ট্যাক্সের জায়গাটাকে যে লেস গভর্নেন্সের কথা আর কি, সেখানে যদি এটা হয় তাহলে ভারতবর্ষের পকেটে একটু একটা সমৃদ্ধশালী দেশের মানুষ এত দরিদ্র, এটা দীর্ঘদিন ধরে স্বাধীনতার এত বছর পরে আমাদের সহ্য করতে হয়। তো একটা এরকম প্রতিবেদন দেখছিলাম যে সেখানে যদি এই ব্যবস্থাগুলো হয়, রাকেশ সিনহার আর কি, যিনি এখন বিজেপির এমপিও রাজ্যসভার, অনেকগুলো জায়গায়, কিন্তু একটা জায়গায় ওটা প্রধানমন্ত্রী উল্লেখ করলেন না, এনভায়রনমেন্টাল কোয়েশ্চেন, বিশেষ করে রাসায়নিক সার বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে সবচেয়ে প্রধানতম যেটা একটা ফ্যাক্টর হয়ে গেছে, এইগুলোর ক্ষেত্রে কাট করে নিয়ে আসার কি কোনো রকম বা যেটা আর কি ইকোনমিক সার্ভেতেও পড়েছিলাম, সেই সম্পর্কে প্রধানমন্ত্রী কিছু উল্লেখ করলেন না। এরকম কি কোনো দিক রয়েছে না, এটা হয়তো পরের দিকে হবে না, মানে একটা কথা বলি কি, প্রত্যেকটা ইস্যুটাকে নিয়ে একবার বাজেটে যদি সব কভার করা, সবাই দেবার কাজ চলছে, তবু কোনো সময় যে আছে একটা লিমিটেড রিসোর্স আছে, লিমিটেড ফোকাস আছে কাজ করার জন্য হচ্ছে, ওখান থেকে বেছে নিয়ে এই কাজগুলো করা হয়। এখন আমি যে কথাটা উনি বললেন সোশ্যাল সিকিউরিটি গিগ ওয়ার্কারে, ওখানে একটা আমি কথা আরও একটু বলি। এখন পর্যন্ত দেখা গিয়েছিল কি যত চ্যারিটেবল ইনস্টিটিউশনস আছে এদের উপরে একটা বিশেষ করে এদের উপরে খুব মনিটর করা হচ্ছিল, এদেরকে খুব মানে কড়া নজরে দেখা হচ্ছিল কি এরা কিছু এটা না করে। এবার যে আছে যারা ছোট চ্যারিটেবল ইনস্টিটিউশনস আছে এদেরকে কিছু যদি ব্যতিক্রম হয়, কিছু যদি ওরা কোনো কমপ্লায়েন্সে যদি না করে, তখনও ওদেরকে বাদ দিচ্ছে না, সো দ্যাট ওদেরকে যে আছে ওরা আবার কাজকর্ম করতে পারে আর যে আছে এগিয়েও যেতে পারে। স্মল এনজিও, স্মল এনজিও, তাহলে এটাকে সোশ্যাল সিকিউরিটির যে আছে একটা জিনিস নিয়ে কি প্রাইভেটলি যে লোকেরা কাজ করতে চায়, ওটা দেখা যায় কি দে ক্যান নট কমপ্লাই উইথ অল দ্য রেগুলেশনস, তাহলে এবার ওটাকেও একটা নজর দিয়ে ওটাকেও একটু ছাড় দিয়ে এটা একটা বড় দিক আপনাদেরকে যারা দেখছেন বলে রাখি, যারা গিগ ওয়ার্কার বলতে অনেকেই দর্শক আছেন হয়তো শব্দটার সাথে, যারা ওই ঘন্টা ভিত্তিক চুক্তিভিত্তিক কাজ করেন, সকালবেলা হয়তো বেরোলেন ফটোগ্রাফার একজন, ফটোগ্রাফি করলেন, তারপর হয়তো বেশ কিছুক্ষণ বাড়িতে ফিরে এসে রেস্ট নিলেন, তারপর হচ্ছে বিকেলে হচ্ছে গার্ডেনিং করতে গেলেন। এগুলো এখন আর কিন্তু অবিশ্বাস্য না, মানুষ প্রচুর ধরনের স্কিল ডেভেলপ করছে। আমি অনেককেই জানি যারা বিভিন্ন ধরনের কাজ রয়েছেন এবং বাড়িতে ফেরার সময় হয়তো সুইগি বা এই ধরনের কাজের সাথেও তারা যুক্ত রয়েছেন, এই সাপ্লাই দিচ্ছেন। এইভাবে তাদের নামগুলো রেজিস্টার করতে হবে, পোর্টাল আনছে সরকার এবং একটা বড় রকমের পদক্ষেপের দিকে যাচ্ছে। নিশ্চয়ই পরিবর্তিত সময়, দেশ এগোচ্ছে, আমরা অনেকগুলো দিক নিয়ে চর্চা করেছি। আমি শেষ আপনাকে বলবো যে আপনি শুরু থেকেই বেশ কিছু জায়গায় ক্রিটিক্যাল, আবার বেশ কিছু জায়গায় আপনি বলেন অনেক ক্ষেত্রেই, যেটা আমাদের ক্ষেত্রেও আমরা এটা মনে করতাম যে রাজ্যগুলোর সাথে কেন্দ্র এটা যদি ইন্টিগ্রেট না করে, যে একটা শক্তিশালী দেশ তৈরি করতে গেলে রাজ্যগুলোর সবচেয়ে বেশি সহযোগিতা দরকার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বাজেটে প্রায় ছত্রে ছত্রে বিভিন্ন জায়গায় মানুষকে ইন্টিগ্রেট করার রয়েছে এবং শুরুতেই যেটা বলেছেন মানুষের পকেটে যাতে টাকা আসে, সেই যাতে আরও বেশি খরচ করে ভোগ করতে পারে, সেটার দিকে একটা লক্ষ্য রেখেছে। আপনি কি এটা এগ্রি করেন? আশাবাদী আপনি? আপনার কি বক্তব্য? দেখুন, আশা তো করে আছি, আপনি আবার বলবেন না আশায় চাষা মরে, সেটা বলবেন না, আশা আমরা করে আছি। আমি আপনাকে বলছি এই বাজেটে অনেকগুলো পজিটিভ ঠিক আছে, এটা নয় যে বাজেটটা ক্রিটিক করার জন্য ক্রিটিক না। আমার যেটা মনে হয়েছে, দেখুন যেটা আপনি গিগ ওয়ার্কারদের ক্ষেত্রে বলেন, অসংগঠিত শ্রমিক প্রচুর আছেন যারা ধরুন ভ্যান রিক্সা চালাচ্ছে, অসংগঠিত শ্রমিকদের জন্য কিছু একটা বিশ্বকর্মা যোজনা করেছে তো না, করেছে, আমি বলছি অনেকে পেয়েছে, কিন্তু এটা আমি বেশ কিছু না হয়, এখানেও অসংগঠিতের জন্য পেনশন আছে, সরকারের প্রভিডেন্ট ফান্ড আছে, কিন্তু একটা যদি ন্যাশনাল পলিসি হয়, আমি হোয়াট আই এম সেইং, অবশ্যই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে তো একসাথেই কাজ করা উচিত, এটাই হলেই দেশ শক্তিশালী হবে। বেশ, আমি একদম এটা সময় একদম অতিক্রান্ত, আমরা অনেকগুলো বিষয় ভবিষ্যতে নিশ্চয়ই আরো এই বিষয় নিয়ে ডিটেল আমরা যাব, কারণ
অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো নিয়ে আগামী দিনে মানুষের উৎসাহ বর্ধিত হবে। আমাকে কিছুক্ষণ আগে পিসিআর থেকে বলা হচ্ছিল যে অনেক ইউটিউবাররা তারা প্রতি মুহূর্তে যে প্রতিবেদন দেন, বিভিন্ন রকম বিভিন্ন চ্যানেলস যারা রয়েছে, অল্টারনেটিভলি বিভিন্ন ধরনের চ্যানেলসগুলো রয়েছে, তারা যে এবারে বাজেটে মনে হয় তাদের কথা কিছু 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 রয়েছে, কারণ তারা শুরু থেকে কিন্তু এই বিষয়গুলোর উপর ভীষণ ফোকাস করছিলেন, বিশেষ করে গিগ ওয়ার্কারদের ক্ষেত্রে এবং আয় করে ছাড়ের ক্ষেত্রে। মানুষ একটু খরচ করতে চাইছে, ভোগ করতে চাইছে, সরকার এই জায়গায় যদি টাইট দিয়ে রাখে তাহলে নিঃসন্দেহে খুব এটা একটা হতাশা তৈরি করে। মোটের উপর কি প্রভাব রয়েছে সেটার উপর দিনভর অ্যানালিসিস চলতে থাকবে। তবে আপাতত এই সেশন এখানে শেষ করছে এবং অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি সাভার ঢানানিয়া, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, দীর্ঘদিনের বর্ষিয়ান নেতা এবং বিশেষভাবে বাজেটের দিনগুলোতে তার সক্রিয় উপস্থিতি আমরা সবসময় পাই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি শ্রীকুমার ব্যানার্জি আপনাকে, আর্থিক বিশেষজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনাকে, এবং অর্থনীতিবিদ অধ্যাপক বুরশিব দাশগুপ্ত আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যোগদান করার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও যারা দেখলেন এই পর্বে বাজেট প্লাস। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।